গুড ইভিনিং স্টুডেন্টস। ঠিক আছে, আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম না, আমরা আগের ক্লাসটাতে পলিটিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া কমপ্লিট করেছিলাম। আজ জিওগ্রাফির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, এটা আমরা পড়ব। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সব রকম পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট। দেখো, ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া এটা অলমোস্ট সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা সেন্ট্রালের পরীক্ষা দাও, বিশেষ করে রেলওয়ের জন্য তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ওকে, ফার্স্ট একটু দেখে নিই ফিজিওগ্রাফি বিষয়টা কি এবং আমরা ইন্ডিয়ান ফিজিওগ্রাফিকে ক ভাগে ভাগ করছি একটু দেখি। ফিজিওগ্রাফি বলতে আমরা মেনলি কি জানবো না, বাংলায় যাকে বলি আমরা ভূপ্রকৃতি। ফিজিওগ্রাফি অথবা বাংলায় যাকে আমরা ভূপ্রকৃতি বলবো। খুব সহজ বিষয়, একদম সহজ করে বলি। ভূপ্রকৃতিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি কি পাবো না, ভূমিযুক্ত প্রকৃতি। মানে কোনো একটা জায়গা, সেখানে ভূমির উচ্চতা কেমন, ভূমির ঢালটা কীরকম, এর উপর ডিপেন্ড করে কি সেখানকার ভূপ্রকৃতি। মেনলি কি ভূমির উচ্চতা এবং ভূমির ঢাল, মানে সেখানকার হাইট আর সেখানকার স্লোপ, এই দুটোর উপর কিন্তু মেনলি ডিপেন্ড করে সেখানকার ভূপ্রকৃতি। বেশ, ওকে। তাহলে ঢাল এবং উচ্চতার মানে ভূপ্রকৃতির উপর ডিপেন্ড করে আমরা কি করছি না, আমরা সমগ্র ভারতবর্ষকে মোট ছটা ভূপ্রকৃতিক বিভাগে আমরা কিন্তু ভাগ করব। কি কি সেগুলো একটু দেখে নিই। এই ম্যাপটার দিকে একটু সকলে লক্ষ্য করো, 6টা ভূপ্রকৃতিক বিভাগ কি কি হবে লক্ষ্য করো একটু সবাই। এই ম্যাপটাতে দেখো খুব সুন্দর করে ম্যাপটা কিন্তু রিপ্রেজেন্ট করা আছে আলাদা আলাদা পৃথক পৃথক কালির দ্বারা। একদম উত্তরের দিকটা লক্ষ্য করে দেখো, একটা কিন্তু ব্রাউন কালার আমাদের চোখে পড়ছে। কোন দিকটা না, আমি একটু তোমাদেরকে ঠিক চিহ্ন দিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা, এই জায়গাটা আর এই জায়গাটা, একটা ব্রাউন বা ব্রাউনিশ কালার আমরা দেখতে পাচ্ছি না। ভারতের এই উত্তর দিক বরাবর, একদম উত্তর দিক বরাবর এবং পাশাপাশি বলতে পারো উত্তর পূর্ব ভারতও, এই জায়গাটাতে কে রয়েছে না, হিমালয়া রয়েছে। এই জায়গাটাতে আমরা দেখতে পাবো দ্য হিমালয়াস অথবা নর্দার্ন মাউন্টেন রিজিয়ন রয়েছে। মানে কি হিমালয় অথবা উত্তরের পার্বত্য অঞ্চল। বেশ, এরপরে দেখো, এরপর একটু লক্ষ্য করো। তাহলে হিমালয়ের নিচেই, ঠিক হিমালয়ের দক্ষিণ দিকে যতটা জায়গা আমরা এই ইউলিস কালারটা দেখতে পাচ্ছি, এই ইউলিস পার্টটা, এই জায়গাটাতে আমরা কাকে দেখতে পাবো না, এই জায়গাটাতে আমরা দেখতে পাবো নর্দার্ন প্লেন রিজিয়নকে দেখতে পাবো। এটা হলো উত্তরের সমভূমি অঞ্চল অথবা নর্দার্ন প্লেন রিজিয়ন। আরও যদি একটু ভালো করে বলি, এই জায়গাটাতে কে আছে, এই জায়গাটাতে রয়েছে ইন্দাস প্লেন, গাঙ্গেটিক প্লেন আর ব্রহ্মপুত্র প্লেন। বাংলায় বললে সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল। বেশ, এবার দেখো, এই সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চলের দক্ষিণ দিকে, মানে যতটা জায়গা আমরা সবুজ কালারটা দেখতে পাচ্ছি, ভারতের যতটা জায়গা আমরা এই গ্রিন কালারটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা তাহলে আমরা কোন অঞ্চল দেখতে পাবো না, এই জায়গাটাতে আমরা দেখতে পাবো পেনিনসুলার প্ল্যাটু অফ ইন্ডিয়া। পেনিনসুলার প্ল্যাটু অফ ইন্ডিয়া মানে এই জায়গাটাতে আমরা ভারতের মালভূমি অঞ্চলকে দেখতে পাবো। বেশ, এবার দেখো নেক্সট আমরা কি পাবো না, নেক্সট হচ্ছে এইদিকে একটু দেখো, একটু ওই পাঁচ কালারে বা বলতে পারো একটু ওই সাদা বর্ণেরই এই যে এই জায়গাটা, এই অঞ্চলটাকে তাহলে আমরা কি বলবো না, এই অঞ্চলটাকে আমরা বলবো গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট অথবা বলতে পারো থর ডেজার্ট। আমরা ছোট থেকেই পড়ে আসছে না, রাজস্থানের থর মরুভূমি অথবা ভারতের বৃহৎ মরু অঞ্চল, ওই জায়গাটাই হলো ভারতের বৃহৎ মরু অঞ্চল। এই জায়গাটাই, এখানটাতেই ভারতের আছে এটা আরাবল্লী রেঞ্জ। আরাবল্লী রেঞ্জের পশ্চিম দিকটা মানে এই পাশটাই, এখানে আছে ভারতের মরু অঞ্চল অথবা বলতে পারো গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট। ওকে, এরপর দেখো, যতটা জায়গা এই ব্লু কালারটা আমরা দেখতে পাচ্ছি না, খুব লাইট ব্লু কালার, এই যে এই অংশটা আমি এখানটায় যদি ঠিক চিহ্ন ব্যবহার করি, এই অংশটা তাহলে ভারতের কি না, ফার্স্ট বলে রাখি এটা ভারতের কোস্ট লাইন।
এটা হলো ভারতের কোস্ট লাইন, যে আমি ইয়েলো রেখাটা টানছি, আর কোস্ট লাইনের প্যারালালি কিন্তু এই সমভূমি অঞ্চলটা অবস্থান করছে। এই হলো ভারতের কোস্ট লাইন, যতটা আমি ইয়েলো কালিটা দিলাম। আর ঠিক এই কোস্ট লাইনের প্যারালালি কিন্তু কে সমভূমি অঞ্চলটা অবস্থান করছে। সেই কারণে এই জায়গাটাকে আমরা কি বলবো, কোস্টাল প্লেন রিজিয়ন বলবো, অথবা বাংলায় বলবো উপকূলীয় সমভূমি অঞ্চল। তাহলে এটা হলো কোস্টাল প্লেন অফ ইন্ডিয়া। বেশ, এবার দেখো, তাহলে ভারতে আমরা টোটাল কিন্তু 5টা ভূপ্রাকৃতিক বিভাগ অলরেডি আমরা জেনে নিলাম। একদম উত্তরের পার্বত্য অঞ্চল অথবা হিমালয় মাউন্টেন রিজিয়ন, তার নিচে পেলাম আমরা কি নর্দার্ন প্লেন রিজিয়ন, তারপরে আমরা কি পেলাম না পেনিনসুলার, এই সবুজ কালিটা পেনিনসুলার প্ল্যাটো রিজিয়নকে পেলাম। আচ্ছা, এইখানে পেলাম কি থর ডেজার্ট অথবা গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, এই যে এই জায়গাটা। আচ্ছা, আর এই লাইট ব্লু বর্ণে কি পেলাম আমরা না, এটা হচ্ছে কোস্টাল প্লেন রিজিয়ন, বাংলায় বললে উপকূলীয় সমভূমি। এছাড়াও ভারতে আরেক ধরনের কিন্তু ভূপ্রাকৃতিক বিভাগ আমরা দেখতে পাবো। সেটাকে না, এই দেখো এখানে আছে লাক্ষা অ্যান্ড মিনিকয় আইল্যান্ড, আর এই দেখো এখানে রয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। তাহলে লাক্ষা মিনিকয় আইল্যান্ড, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, এই দুটোই কিন্তু বলতে পারো এই দুটোই আইল্যান্ড, মানে আইল্যান্ড টাইপের এরিয়া। তাই আইল্যান্ড হচ্ছে ভারতের ষষ্ঠ অথবা 6th একটা ফিজিওগ্রাফিক ডিভিশন। আইল্যান্ড একটা ভারতের সেপারেট ফিজিওগ্রাফিক ডিভিশন, যেখানে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষা মিনিকয় দ্বীপপুঞ্জকে রাখবো। তাহলে এই হচ্ছে ভারতের 6টি ভূপ্রাকৃতিক বিভাগ বা 6টি ফিজিওগ্রাফিক ডিভিশন। এরপর আমরা একটা একটা করে ফিজিওগ্রাফিক ডিভিশন কিন্তু আলোচনা করব। দেখো, ফার্স্ট আমরা আলোচনা করব কি না, ফার্স্ট আলোচনা করব দ্য হিমালয়স অথবা দ্য হিমালয়া অথবা দ্য নর্দার্ন মাউন্টেন রিজিয়ন। ফার্স্ট আমরা এই ভূপ্রাকৃতিক বিভাগটাকে আলোচনা করব। দেখো, তাহলে হিমালয় যখন পড়বো আমরা, হিমালয়ের ফরমেশন জানাটা কিন্তু অত্যন্ত জরুরি, যে হিমালয়টা এর উৎপত্তি হয়েছে কিভাবে একটু দেখে নিই আমরা প্রত্যেকে। এই ম্যাপটার দিকে একটু দেখো, এই ডায়াগ্রামটার দিকে দেখো একটু সকলে। দেখো এই ডায়াগ্রামটা দিকে, এখানে দেখো আমরা দুটো প্লেট দেখতে পাচ্ছি। কি কি প্লেট? একটা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। এখন তোমরা জিজ্ঞাসা করবে যে স্যার প্লেট কি জিনিস? না, প্লেট হচ্ছে, এদিকে একটু সকলেই দেখো, প্লেট কি জিনিস। আমরা যদি পৃথিবীর অভ্যন্তর ভাগে ঢুকতে পারি, জানো পৃথিবীর একদম উপরের যে স্তরটা, জাস্ট আমি একটু সংক্ষেপে বলছি, একটু সকলেই কনসেন্ট্রেট করো ক্লাসে। পৃথিবীর একদম উপরের যে স্তরটা, যেটা অলমোস্ট বলতে পারো, যদি এটা আমাদের ভূপৃষ্ঠ হয়, এটা যদি আমাদের সারফেস হয়, এটা যদি আমাদের সারফেস হয়, তাহলে এখানটা বলতে পারো কত, 30 কিলোমিটার গভীরতা পর্যন্ত, 30 কিলোমিটার। ওকে, আচ্ছা 30 কিলোমিটারের নিচ থেকে বলতে পারো প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত, 2900 কিলোমিটার পর্যন্ত। এখানটা হচ্ছে কি না মেন্টাল, হয়তো তোমরা অনেকেই পড়েছো, বাংলায় এই জায়গাটাকে আমরা বলি গুরুমণ্ডল, ইংরেজিতে বলি মেন্টাল। আচ্ছা, আর সারফেস থেকে প্রায় 30-35 কিলোমিটার পর্যন্ত, মানে এই জায়গাটা পর্যন্ত আমরা এই জায়গাটাকে কি বলবো, ক্রাস্ট, অথবা তোমরা ইংরেজিতে বলবো ক্রাস্ট, বাংলায় বলতে পারো ভূত্বক, এগুলো জানো তোমরা। আর 2900 কিলোমিটারের পর থেকে তোমরা অলমোস্ট বলতে পারো 6371 কিলোমিটার পর্যন্ত, 6371 কিলোমিটার পর্যন্ত এই জায়গাটা হচ্ছে কোর, যাকে আমরা বাংলায় বলবো কেন্দ্রমণ্ডল। বেশ ফাইন, এটা খুব একটা ডিটেলসে আমরা জানবো না, আমরা প্লেট কাকে বলে এইটুকুই জানবো। দেখো, প্লেট হচ্ছে এই ভূপৃষ্ঠে, মানে যেটা ক্রাস্ট অথবা যেটাকে আমরা ভূত্বক বললাম, মানে সারফেস থেকে ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার গভীরতা পর্যন্ত। আর মেন্টেলের মানে আপার মেন্টেলের খানিকটা পার্ট, মানে এই এতটা পর্যন্ত বলতে পারো, ঠিক এতটা পর্যন্ত, মানে সারফেস থেকে শুরু করে এই জায়গাটা পর্যন্ত, এটা আমি
যদি 100 কিলোমিটার পর্যন্ত ধরে নিই, গড়ে 100 কিলোমিটার ধরা হয়, কোথায় কোথাও 150 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়, গড়ে 100 কিলোমিটার। তাহলে কি ক্রাস্টের সম্পূর্ণ অংশ আর আপার মেন্টেলের খানিকটা অংশ, এইটাকে নিয়েই তৈরি হচ্ছে কি না প্লেট, এটাকে নিয়েই তৈরি হলো প্লেট। ঠিক আছে, এটা গেল তো প্লেটের থিকনেস অথবা প্লেটের গভীরতা। এবার সমগ্র পৃথিবী পৃষ্ঠ জানো এরকম বেশ অনেকগুলো ছোট ছোট কিংবা বড় বড় কিংবা মাঝারি সাইজের প্লেটের সমন্বয়ে গঠিত অনেক প্লেট আছে। নর্থ আমেরিকান প্লেট, সাউথ আমেরিকান প্লেট, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট, আফ্রিকান প্লেট, প্যাসিফিক প্লেট ইত্যাদি 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 অনেক প্লেট আছে। আচ্ছা, এবার দেখো, ঠিক এই প্লেটের থিকনেস বললাম, প্লেটের বিষয়টা তোমাদের বললাম, এইরকমই কিন্তু দুটো প্লেট আমরা দেখতে পাই। একটার নাম হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, আরেকটার নাম হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, আরেকটার নাম হচ্ছে ইউরেশিয়ান প্লেট। আচ্ছা, এই দিকে দেখো, এইটা, এই যে এইটা হলো ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, আর এই দিকটা বলতে পারো এই দিকটা হলো ইউরেশিয়ান প্লেট। আচ্ছা, এবার দেখো এখানে আরেকটা কথাও আমি বলবো, প্লেটের দিক থেকে তো দুটো প্লেট পেলাম, কিন্তু তুমি যদি ভূমিভাগ বা ল্যান্ডমাসের দিক থেকে দেখো, ল্যান্ডমাসের দিক থেকে দেখলে এই ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটকে আমরা গন্ডোয়ানা ল্যান্ডও বলতে পারি। এগুলো খুব ভালো করে মনে রাখবে, কারণ এক্সামে গন্ডোয়ানা ল্যান্ড কাকে বললাম, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, এটা এই ল্যান্ডমাসটাকে বললাম গন্ডোয়ানা ল্যান্ড। আচ্ছা, ইউরেশিয়ান প্লেট, ইউরেশিয়ান বলতে ইউরোপ এবং এশিয়ার অনেকটাই অংশ যেই প্লেটের উপর অবস্থিত তাকে আমরা ইউরেশিয়ান প্লেট বলি। ঠিক আছে, ইউরেশিয়ান প্লেটের দিকটাকে আমরা বলবো আঙ্গার ল্যান্ড, মানে ল্যান্ডমাসটা হচ্ছে আঙ্গার ল্যান্ড। ইউরেশিয়ান প্লেট অথবা আঙ্গার ল্যান্ড, এটা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট অথবা গন্ডোয়ানা ল্যান্ড। এই দুটো প্লেট যেন এইভাবে লক্ষ্য করো, তীর চিহ্নগুলো লক্ষ্য করো, এই দুটো প্লেট এইভাবে একে অপরের দিকে কিন্তু এসেছে। এরপর দুটো প্লেট ধরো, এটা এদিকে আসছে, এটা এদিকে আসছে, দুটো প্লেট একে অপরের দিকে আসার কারণে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট তুলনামূলকভাবে ইউরেশিয়ান প্লেটের থেকে ভারী, সেই কারণে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের তলায় প্রবেশ করেছে। প্রবেশ করার ফলে কি হচ্ছে, এর মধ্যে ছিল টেথিস নামক একটা সাগর বলতে পারো বা মহীখাত বলতে পারো। টেথিস নামক ঠিক এই জায়গাটাতে, এখানটাতে টেথিস, যেখানে আমি নীল কালিটা ব্যবহার করছি, এইখানে টেথিস নামক একটা কি সাগর অথবা মহীখাত ছিল। টেথিস মহীখাতের মধ্যে অনেক সেডিমেন্ট ছিল। সেডিমেন্ট কথার অর্থ কি না, সঞ্চিত যে সমস্ত পদার্থ সমূহ, সেটা নুড়ি হতে পারে, কাঁকড় হতে পারে, পলি হতে পারে, বালি হতে পারে, কাদা হতে পারে ইত্যাদি ইত্যাদি, সেই সেডিমেন্টগুলো স্কুইজড হয়েছে, কুঞ্চিত হয়ে জানো, কুঞ্চিত হওয়ার পর আমরা দেখতে পাবো এরকম ঠিক এই দুটো প্লেটের মধ্যবর্তী জায়গায় এরকম অনেকটা করে উত্থিত হয়েছে। আর ঠিক এই দুটো প্লেটের মধ্যবর্তী জায়গায় এই উত্থিত ভূমিরূপটাই কিন্তু হিমালয়া নামে পরিচিত। তাহলে হিমালয়া আর কেউ না, এই দুটো প্লেটের সংঘর্ষের কারণেই হিমালয়ার উৎপত্তি হয়েছে। বেশ, এবার দেখো, এই কোশ্চেনটা প্রায়শই চাওয়া হয় যে কার সংঘর্ষের কারণে হয়েছে, না এই দুটো প্লেটের কারণে অথবা এই দুটো ল্যান্ডমাসের সংঘর্ষের কারণে। এরপর আমরা হিমালয়ের কিছু ইন্ট্রোডাকশনে আসছি। কি আচ্ছা, লেন্থ, পুরো হিমালয়টার লেন্থ কত? আমরা যদি হিমালয়কে ইস্ট ওয়েস্টে স্টাডি করি, একদম পশ্চিম দিক থেকে পূর্ব দিক পর্যন্ত হিমালয়ের লেন্থ ধরা হয় 2500 কিলোমিটারের আশেপাশে। আচ্ছা, এবার দেখো হিমালয়ের উইথ কত, মানে হিমালয়কে যদি আমরা উত্তর দক্ষিণে স্টাডি করি, আমি একটু পরে দেখাবো, হিমালয়কে যদি আমরা উত্তর দক্ষিণে স্টাডি করি, মানে এরকম ব্যাপারটা দেখো, একটু লক্ষ্য করো, মানে হিমালয়ের দৈর্ঘ্য বলতে আমরা যদি এখান থেকে শুরু করি একদম আপ টু এখান পর্যন্ত যদি হিমালয়কে স্টাডি করি, এইটাই হলো হিমালয়ের লেন্থ কত না, এটা হলো 2500 কিলোমিটার। একবার কোশ্চেনে চেয়েও ছিল কোনো পরীক্ষাতে, এই হলো 2500 কিলোমিটার। আচ্ছা, উইথ বলতে কি জানিস, উইথ বলতে কিন্তু উত্তর দক্ষিণে, মানে এইটা হচ্ছে উইথ হিমালয়ের।
এই উইথটা যদি আমরা হিমালয়ের স্টাডি করি তাহলে আমরা দেখতে পাবো কত না অলমোস্ট 150 থেকে 500 কিলোমিটার পর্যন্ত, যেখানে যেমন 150 থেকে 500 কিলোমিটার। ওকে, আচ্ছা এবার দেখো কাভারিং স্টেট, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে হিমালয় পর্বতমালা ভারতের কতগুলো রাজ্যের উপর দিয়ে রয়েছে, কতগুলো রাজ্যের উপর দিয়ে বিস্তৃত। লক্ষ্য করো আমার এখানে লেখাই আছে, বা অথবা তোমরা ম্যাপটা থেকেও দেখতে পারো। এখানে আমরা কাকে পাবো? লাদাখকে পাবো, জানো তোমরা প্রত্যেকে ম্যাপ স্টাডি করো। লাদাখকে পাবো, জম্মু কাশ্মীরকে পাবো, হিমাচল প্রদেশকে পাবো, উত্তরাখণ্ডকে পাবো। ওকে, আচ্ছা নেপালের উপরে কিন্তু হিমালয় বিস্তৃত, বাট নেপাল একটা পৃথক রাষ্ট্র, যা ভারতের কোনো রকমভাবে অন্তর্ভুক্ত না। ভারত একটা আলাদা রাষ্ট্র, নেপাল একটা আলাদা রাষ্ট্র। আমরা কিন্তু কাভারিং স্টেট বলতে ভারতের অন্তর্গত বা ভারতের অঙ্গরাজ্যগুলো কি বলবো। এরপর পাবো আমরা সিকিমকে, তারপর দেখো ভুটানের অংশ চলে আসছে, ভুটানও কিন্তু একটা পৃথক রাষ্ট্র, একটা দেশ। তারপরে আমরা পাবো অরুণাচল প্রদেশকে, এবং পূর্বাঞ্চল হিমালয়ের পাটটা জানো, এখানে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এই জায়গাগুলোতেও কিন্তু বিস্তৃত। বেশ, এবার দেখো তাহলে এই হলো হিমালয়ের সমস্ত কাভারিং স্টেটগুলো। এর পরের তথ্যে আসি, হিমালয়ের উৎপত্তি বললাম। নেক্সট হিমালয়ের বাউন্ডারিটা একটু দেখে নি, মানে বাউন্ডারি মিন্স বলতে পারো বাংলায়, একদম গদা বাংলায় চতুর্সীমানা। হিমালয়ের উত্তরে, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে কে কে রয়েছে সেই জায়গাটা একটু আমরা দেখে নেব। দেখো হিমালয়ের উত্তর দিকে রয়েছে চায়না, তোমরা দেখলে একটু আগে, দাঁড়াও, এই যে এই হলো হিমালয়। তো হিমালয়ের উত্তরে তাহলে কাকে পাবো আমরা না, হিমালয়ের উত্তরে আমরা পাবো চায়না অথবা তিবেতকে, আর হিমালয়ের দক্ষিণে পাবো আমরা গাঙ্গেটিক প্লেন অথবা নর্দার্ন প্লেনকে, গাঙ্গেটিক প্লেন অথবা নর্দার্ন প্লেনকে। এরপর হিমালয়ের ইস্ট বলতে তোমাদের ডান হাতের দিকটা ইস্ট, তোমাদেরকে আমি শিখিয়েছি আগে। হিমালয়ের ইস্টে আমরা কাকে পাবো? ব্রহ্মপুত্র রিভারকে পাবো। আচ্ছা, হিমালয়ের ওয়েস্টে কাকে পাবো আমরা? হিমালয়ের ওয়েস্টে পাবো ইন্দাস রিভার অথবা সিন্ধু নদকে পাবো। তাহলে এই হলো হিমালয়ের চতুর্সীমানা বা চৌহদ্দি বলতে পারো। নেক্সট দেখো, হিমালয়কে আমরা ক্লাসিফাই করছি, এখান থেকে কিন্তু বেসিক্যালি কোশ্চেনগুলো হয়। হিমালয়কে আমরা ক্লাসিফাই করছি, ক্লাসিফিকেশন অফ হিমালয়া অথবা নর্দার্ন মাউন্টেন রিজিয়ন। আমরা হিমালয়কে মেজরলি অথবা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করব। কেমন না, লেখাগুলো একটু পড়ো। নর্থ সাউথ ক্লাসিফিকেশন অফ দ্য হিমালয়া, ঠিক আছে। আরেকটা কি? ইস্ট ওয়েস্ট ক্লাসিফিকেশন অফ দ্য হিমালয়া অ্যাকর্ডিং টু লেন্থ। তাহলে আমরা হিমালয়কে দেখো মেনলি দুটো ভাগে ভাগ করলাম। একটা কি করলাম না, একটা ভাগ করলাম দেখো নর্থ সাউথ ক্লাসিফিকেশন। নর্থ সাউথ ক্লাসিফিকেশন মানে হিমালয়ের প্রস্থ বরাবর শ্রেণী বিভাগ, আমি দেখাচ্ছি। এরপর ইস্ট ওয়েস্ট ক্লাসিফিকেশন মানে হিমালয়কে দৈর্ঘ্য বরাবর অথবা পূর্ব পশ্চিমে শ্রেণী বিভাগ করছি। দেখো এবার ম্যাপটা দেখলেই আমরা বুঝতে পারবো, ম্যাপটার দিকে দেখো একটু সকলেই। হ্যাঁ, ম্যাপটার দিকে একটু দেখো। তাহলে এই হচ্ছে হিমালয়ের আমরা চারটে মাউন্টেন রেঞ্জকে পাচ্ছি। তোমাদেরকে এতক্ষণ আমি কি বললাম, যে হিমালয়ের এইটা হচ্ছে প্রস্থের দিক, লক্ষ্য করবে একটু সকলেই, আর ক্লাসেই পড়াটা করার চেষ্টা করো। এই হচ্ছে হিমালয়ের প্রস্থের দিক বা এটা উইথ। তাহলে সবসময় মাথায় রাখবে এটা হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড একটা ডাইরেকশন ডায়াগ্রাম। উপরের দিকটা হয় নর্থ, নিচের দিকটা সাউথ, ডান হাতের দিকটা ইস্ট, বাঁ হাতের দিকটা হয় ওয়েস্ট, ঠিক আছে। তাহলে এখানে কি পাবো আমরা? এখানে কিন্তু হিমালয়কে আমরা নর্থ সাউথ উত্তর দক্ষিণে ক্লাসিফাই করলাম। উত্তর দক্ষিণে আমরা হিমালয়কে মোট দেখো চারটে ভাগে ভাগ করেছি। কি কি না, একদম ফার্স্ট এই যে এই অংশটা,
একদম ফার্স্ট বলতে এই অংশটা, এটাকে আমরা কি বলবো, না এটাকে আমরা বলবো টিবেট হিমালয়, টিবেট হিমালয়, অথবা এইটাকে বলতে পারো তোমরা ট্রান্স হিমালয়, ট্রান্স হিমালয়, টিবেট হিমালয় অথবা ট্রান্স হিমালয়, একদম উপরেরটা। যদিও এটা এতটা বিস্তৃত নয়, আমি দেখাচ্ছি একটু একটু করে তোমাদেরকে, প্রত্যেকটা পার্ট পার্ট ধরে ধরে পড়াবো তোমাদের। নেক্সট আমরা এখানে পাচ্ছি কাকে, গ্রেটার হিমালয়, বাংলায় যাকে আমরা বলি হিমাদ্রি হিমালয়। ওকে, এরপর তার নিচে এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছি না, এই যে এই রেঞ্জটাকে আমরা বলবো লেজার হিমালয়, এটা হচ্ছে লেজার হিমালয়, একে বাংলায় আমরা বলবো হিমাচল হিমালয়। এরপর এই যে এই রেঞ্জটা দেখতে পাচ্ছি, এই রেঞ্জটাকে আমরা বলবো শিবালিক হিমালয়, বাংলায় একে বাংলাতেও শিবালিক হিমালয় অথবা আমরা আউটার হিমালয় বলে ডাকি। তাহলে এই হচ্ছে হিমালয়ের 4টে শ্রেণী বিভাগ উত্তর দক্ষিণে। ওকে, এবার এখান থেকে কি কি ধরনের কোশ্চেন হয় একটু আমরা দেখি। আচ্ছা, এখানে একটা সবার প্রথম, এই যে হিমালয়ের 4টে রেঞ্জ আমরা পেয়েছি, 4টে রেঞ্জকে সেপারেট করেছে কে? মানে হিমালয় যদি ঘুরতে যাই আমরা, নিশ্চয়ই 4টে এরকম ভাবে তো নেই, একটা বড় পার্বত্য অঞ্চল, তাহলে কিছু না কিছু তো জিনিস রয়েছে যারা উত্তর দক্ষিণে হিমালয়কে 4টা ভাগে ভাগ করলো। তাহলে সেইগুলো কে? না সেইগুলো হচ্ছে এক একটা ফল্ট লাইন অথবা এক একটা চ্যুতি রেখা বলতে পারো, এক একটা ফল্ট লাইন অথবা এক একটা চ্যুতি রেখা, চ্যুতি রেখা অথবা ফল্ট লাইন, এগুলোও কিন্তু এখন দেখেছি কোশ্চেনে আসে। দেখো, তাহলে সব থেকে উপরে আছে ট্রান্স হিমালয়, তার নিচেই আছে কি হিমাদ্রি হিমালয় অথবা গ্রেটার হিমালয় লেখা আছে। তাহলে আমরা দেখে নেব যে ট্রান্স হিমালয় এবং গ্রেটার হিমালয় এদের মাঝে কোন ফল্ট লাইন আছে। আমি দেখো একটা ব্লু কালার দিলাম, এদের মাঝে এই ফল্ট লাইনটা আছে। এই ফল্ট লাইনটার নাম কি? না এর নাম লিখছি, এদিকে দেখো, ইন্দাস সাংপো সুইচার জোন। চেষ্টা করো ক্লাসেই পড়া করার। সুইচার জোন, ব্র্যাকেটে লিখবো ITSZ। তাহলে ট্রান্স হিমালয় এবং গ্রেটার হিমালয়ের মাঝে যে ফল্ট লাইনটি রয়েছে সেটা হচ্ছে ITSZ, ফুল ফর্ম ইন্দাস সাংপো সুইচার জোন। নেক্সট দেখো, এই হলো গ্রেটার হিমালয়, আর তার নিচে আছে কে? লেজার হিমালয়। গ্রেটার হিমালয় এবং লেজার হিমালয়ের মধ্যে আমি একটা হলুদ রেখা টানছি, এখানেও কিন্তু একটা আমরা ফল্ট লাইন পাচ্ছি। এই দেখো, একটা ফল্ট লাইন, একটা চ্যুতি রেখা পেলাম, একটা ফাটল বলতে পারো। তাহলে এর নাম কি? না এর নাম মেন সেন্ট্রাল, এগুলো আসে পরীক্ষায়, থ্রাস্ট, মেন সেন্ট্রাল থ্রাস্ট অথবা MCT। এই যে এই রেখাটা MCT, বেশ। আচ্ছা, এবার দেখো লেজার হিমালয় এবং শিবালিক হিমালয় এর মাঝেও কিন্তু একটা ফল্ট লাইন আছে। তাহলে সেই ফল্ট লাইনটার নাম কি? না সেই ফল্ট লাইনটার নাম আমি একটু অন্য কালিতে দেখাই, সবুজ কালিতে দেখাচ্ছি, এই জায়গাটা করে আছে। এই ফল্ট লাইনটার নাম কি? না মেন বাউন্ডারি থ্রাস্ট, এভাবে চলে গিয়েছে। এখানটায় লিখলাম মেন বাউন্ডারি থ্রাস্ট, তোমরা বলতে পারো MBT। কার কার মাঝে আছে MBT? লেজার হিমালয় আর শিবালিক হিমালয়ের মাঝে আছে MBT, মেন বাউন্ডারি থ্রাস্ট। বেশ। আচ্ছা, এরপর দেখি, আমি তোমাদেরকে ফিজিওগ্রাফিক ডিভিশন শুরু হওয়া মাত্রই বললাম যে একদম ভারতের উত্তর দিকে রয়েছে হিমালয়ান মাউন্টেন, এবং হিমালয়ের ঠিক দক্ষিণ দিকে কাকে বললাম? না নর্দার্ন প্লেন রিজিয়ন, বাংলায় বললে উত্তরের সমভূমি অঞ্চল। কোথায় আছে বললাম? ঠিক হিমালয়ের দক্ষিণ দিকে, মানে এই জায়গাগুলো বললাম।
এই জায়গাগুলো হিমালয়ের দক্ষিণে আমরা পাবো উত্তরের সমভূমি অঞ্চল। আরও যদি একটু ডিটেলসে বলি, এখানে আমরা পাবো সিন্ধু সমভূমি, গাঙ্গেয় সমভূমি, আর এদিকটাতে পাবো ব্রহ্মপুত্র সমভূমি। তাহলে এখন ইন্দাস, গাঙ্গেটিক এবং ব্রহ্মপুত্র প্লেনকে শিবালিক হিমালয় থেকে পৃথক করছেও কিন্তু একটা এরকম ফল্ট লাইন অথবা একটা চ্যুতি রেখা। তাহলে সেই চ্যুতি রেখাটার নাম কি না, সেই চ্যুতি রেখাটার নাম হলো, সেই চ্যুতি রেখাটার নাম হলো, এই জায়গাটা করে ঠিক আছে, শিবালিকের নিচটাই রয়েছে, লক্ষ্য করো একটু সকলেই। সেই চ্যুতি রেখাটার নাম হলো হিমালয়ান ফ্রন্ট। হিমালয়ের ফ্রন্টেই আছে, তাই হিমালয়ান ফ্রন্ট ফল্ট, হিমালয়ান ফ্রন্ট ফল্ট, যাকে আমরা সংক্ষেপে বলবো HFF। তাহলে এই হলো চারটে চ্যুতি রেখা অথবা চারটে ফল্ট লাইন। ওকে, আচ্ছা এবার দেখো এদিকে তাকাও, এইটাই আমি তোমাদের টেবিল আকারে দিয়েছি। এখানে দেখো ফল্ট লাইনগুলো লেখা আছে, আর এখানে দেখো কি লেখা আছে, সেপারেটেড মাউন্টেন রেঞ্জ। আমি যা তোমাদের বুঝালাম বা যা ওই আগের ডায়াগ্রামটাতে দেখালাম, সেটাই এখানে একটা টেবিল ফরম্যাটে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে এই ব্যাপারগুলো। এটা তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালস বা নোটস আকারে কিন্তু ইনস্টিটিউট থেকে তোমাদের দিয়ে দেওয়া হবে। ওকে, এরপরে আসি আমরা পরের স্লাইড। দেখো নেক্সট স্লাইড, আমরা ফার্স্টে শুরু করব কি না, ফার্স্টে আমরা শুরু করব তিবেত হিমালয় অথবা বলতে পারো ট্রান্স, এটাকেই আমরা বলবো ট্রেথিস হিমালয় অথবা ট্রান্স হিমালয়, এটাকেই বলবো আমরা ট্রান্স হিমালয়া। ঠিক আছে, ট্রান্স হিমালয়, বেশ। আচ্ছা ম্যাপটার দিকে একটু দেখো, ম্যাপটার দিকে একটু আমরা তার আগে বলি, ট্রান্স হিমালয় তোমাদেরকে কি বোঝালাম না, হিমালয়কে চার ভাগে আমরা ভাগ করলাম। সব থেকে উত্তর দিকে রয়েছে ট্রান্স অথবা টেথিস অথবা তিবেত হিমালয়। আচ্ছা তাহলে ফার্স্ট কোশ্চেন, এই টেথিস অথবা ট্রান্স অথবা তিবেত হিমালয় কোন পিরিয়ড, কোন সময় তৈরি হয়েছে? তাহলে কোন সময় বলতে কি, যেমন দেখবে আমাদের একটা সম্পূর্ণ মনুষ্য জীবনকে আমরা ধরো জন্মানো থেকে শুরু করে একটা স্বাভাবিক মৃত্যু যদি কারো হয় 70, 75, 80 বছর বয়স পর্যন্ত তো আমরা এখন মানে বাঁচি মোটামুটি। তাহলে আমাদের এই পুরো সময়সীমাটাকে আমরা মোটামুটি তিনটে ভাগে ভাগ করি, কি শৈশব বলতে পারো, যৌবন বলতে পারো, আর বার্ধক্য বলতে পারো। জানো এগুলো তোমরা। যেমন আমাদের হিউম্যান লাইফকে আমরা তিনটে স্টেজে ভাগ করলাম, শৈশব, যৌবন আর বার্ধক্য। একই রকম বলতে পারো পৃথিবী সৃষ্টির সময় থেকে শুরু করে, পৃথিবী সৃষ্টির সময়টাকে যদি আমি 0 ধরে নিই, পৃথিবীর বয়স কত? 4600 মিলিয়ন ইয়ার্স, মিলিয়ন ইয়ার্স, এটা তোমরা আশা করি সকলেই জানো। অথবা বলতে পারো 460 কোটি, ক্রোর ইয়ার্স, এটা সকলেই জানো। তাহলে পৃথিবীর সময়সীমাটাকেও, পৃথিবী একদম শুরু মানে জন্ম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত পৃথিবীর যা বয়স, এই বয়সটাকেও না বেশ কতগুলো স্টেজে ভাগ করা হয়েছে। এখান থেকেই কিন্তু আমাদের ওই এরা, পিরিয়ড, এপোচ, এই কনসেপ্টগুলো এসেছে। আজকে এটার আমি কিন্তু ডিটেলসে তোমাদের আসবো না, কারণ এটা একটা বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে জিওলজিক্যাল টাইম স্কেল। কি বললাম? জিওলজিক্যাল টাইম স্কেল। পৃথিবীর শুরু থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত পৃথিবীর সমগ্র বয়সটাকে কতগুলো এরকম পিরিয়ডে ভাগ করা হচ্ছে, তার কিছু যুগ, তার আবার উপযুগ, এবং কোন যুগ কোন উপযুগে কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, সেগুলো কিন্তু আসে কখনো কখনো পরীক্ষায়। তুমি স্টেটের পরীক্ষা দাও, তোমরা সেন্ট্রালের পরীক্ষা দাও, বা রেলেরও আসে পরীক্ষায় মাঝে সাঝে। তাহলে এই জায়গাটা আমরা কিন্তু একটা অন্য ক্লাসে আলোচনা করব। এরকমই দেখো, এরকমই আমরা দেখতে পাবো পৃথিবীর এই বয়সে সেনোজয়িক বলে একটা যুগ আছে, সেনোজয়িক। আচ্ছা, সেই সেনোজয়িক যুগের একটা উপযুগ অথবা একটা এরা বলতে পারো, সেটা হচ্ছে প্যালিওসিন। কি বললাম কথাটা? সেনোজয়িক যুগেরই একটা এরা অথবা এরা বলতে পারো, অথবা তোমরা বলতে পারো একটা উপযুগ, সেটা হচ্ছে কি
প্যালিওসিন এরা। সেই প্যালিওসিন এরাতেই আমরা দেখতে পাবো টিবেট হিমালয় কিন্তু তৈরি হয়েছে, মনে রাখবে। তাহলে টিবেট হিমালয় তৈরি হলো প্যালিওসিন এরাতে, আর সমগ্র হিমালয়টা তৈরি হয়েছে সেনোজোইক পিরিয়ডে। কেমন? এরপর দেখি, এরপরেরটাই আসি। ওকে, আচ্ছা দেখো, এরপর আমরা টিবেট হিমালয়ের একদম কোর জায়গাতে আসবো। দেখো, ট্রান্স হিমালয় অথবা টিবেট হিমালয় বলতে মেনলি আমরা জানো চারটে রেঞ্জ, চারটা মাউন্টেন রেঞ্জকে বুঝবো। চারটে মাউন্টেন রেঞ্জ কে কে না, এই ম্যাপটা একটু ভালো করে লক্ষ্য করবে, খুব ডিটেলসে ম্যাপটা দেওয়া আছে তোমাদের। ফার্স্ট দেখো, এখানে আমরা পাচ্ছি কারাকোরাম রেঞ্জকে, এই দেখো উপরে কারাকোরাম শব্দটা লেখা আছে। তার কারাকোরামের নিচে দেখো আমরা লাদাখ রেঞ্জকে পাচ্ছি, লাদাখের নিচে দেখো জাসকর রেঞ্জকে পাচ্ছি, আর জাসকরের দেখো ইস্টে মানে তিব্বতের দিকে আমরা কিন্তু কৈলাস রেঞ্জকে পেলাম। কি কি বললাম? কারাকোরাম, লাদাখ, জাসকর এবং কৈলাস। এই চারটা রেঞ্জকে নিয়ে কিন্তু তৈরি হয়েছে কে? টিবেট হিমালয়। ঠিক আছে, এবার দেখো এই কারাকোরাম রেঞ্জের বলতে পারো, কারাকোরাম রেঞ্জের বলতে পারো সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আমি একটু একটা অন্য কালিতে দেখাচ্ছি। কারাকোরাম রেঞ্জের এরকমই একটা জায়গা করে আছে মোটামুটি, এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে K2। এটাকে আমরা গডউইন অস্টিন বলে ডেকে থাকি, জানো তোমরা প্রত্যেকেই, K2 অথবা গডউইন অস্টিন। বেশ, লাদাখ রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ এরকম একটা জায়গা করে আছে, কি নাম? স্টক কাংরি, স্টক কাংরি। স্টক কাংরি। বেশ, আচ্ছা তাহলে কি বললাম? ওটা হচ্ছে K2 আর এটা হচ্ছে স্টক কাংরি। এরপর আমরা আসবো জাসকর রেঞ্জ, এর সর্বোচ্চ শৃঙ্গকে এরকম একটা জায়গায় আছে যার নাম হচ্ছে কামেট। আচ্ছা, আর মানে কৈলাস, এটা হলো কৈলাস রেঞ্জ, আমি তোমাদের শুরুতেই বললাম এটা তিব্বতে রয়েছে, অথবা চীনেরই একটা অটোনমাস এরিয়া তিব্বত, সেখানে আছে। কৈলাস রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? না মাউন্ট কৈলাস। তাহলে এই যে চারটে রেঞ্জ, কারাকোরাম, লাদাখ, জাসকর এবং কৈলাস, চারটা রেঞ্জের সমন্বয়ে কে গঠিত হচ্ছে? টিবেট হিমালয় অথবা ট্রান্স হিমালয় কিন্তু গঠিত হলো। এবার এগুলো সম্পর্কে একটু ডিটেলসে আমরা পড়বো, কারণ এগুলো থেকে ডিটেলসে কোশ্চেন হয়। এটা তো গেল ট্রান্স হিমালয়ের বেসিক পার্টটা, একটু ডিটেলসে বলতে মিনিট। হ্যাঁ, এই টেবিলটা একটু লক্ষ্য করো তোমরা। এই টেবিলটা একটু লক্ষ্য করি, দেখো কি কি দিয়েছি এখানে। আমি একটু টেবিল ফরম্যাটে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এভাবেই তোমাদের ম্যাটেরিয়ালসটা দেওয়া হবে, ম্যাটেরিয়ালসটা আর একটু ডিটেলসে রয়েছে, এভাবেই প্রোভাইড করা হবে। ফার্স্ট কলামে আমরা দেখতে পাচ্ছি মাউন্টেন রেঞ্জের নামগুলো কিন্তু আমি লিখেছি। তারপরে লোকেশন, লোকেশন বলতে কোন স্টেট অথবা কোন ইউনিয়ন টেরিটরিতে রয়েছে ওই রেঞ্জটা, ওইগুলোই কিন্তু এখানে দেখানো রয়েছে। আচ্ছা, তারপর হাইয়েস্ট পিক, মানে কোন রেঞ্জের হাইয়েস্ট পিক কি সেইগুলো এখানে দেখানো রয়েছে। আদার্স পিক, যদি সেখানে অন্যান্য কিছু ইম্পর্টেন্ট পিক থেকে থাকে তাহলে সেইগুলো আমরা দেখব, এখানে রয়েছে। আচ্ছা, নেক্সট আমরা কি পাবো? আদার ইনফরমেশন। তাহলে এইভাবে টেবিলটা দেখেছি, একটু লক্ষ্য করো। তাহলে তোমাদের কি বললাম? কারাকোরাম রেঞ্জ কোথায় আছে? লাদাখ। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গডউইন অস্টিন বললাম তোমাদের, যার উচ্চতা কত? 8611 মিটার। ওকে, এখানে আমরা গ্যাসের বুম বলে কিন্তু আমরা আরেকটি কিন্তু অন্যান্য শৃঙ্গ হিসাবে গ্যাসের বুমকে পাবো। আর তথ্য আকারে কি পাবো? দেখো, কারাকোরাম রেঞ্জ ক্রিয়েটস আ ওয়াটার ডিভাইডার বিটুইন তুর্কমেনিস্তান অ্যান্ড ইন্ডিয়া। তুর্কমেনিস্তান একটা দেশ যা ভারত থেকে ঠিক ওই উত্তর বা উত্তর পশ্চিম দিকে রয়েছে ভারতের তুর্কমেনিস্তান। তোমরা ওয়ার্ল্ডের ম্যাপটা দেখলে বুঝতে পারবে। তাহলে ওই ভারত এবং তুর্কমেনিস্তানের মধ্যে বলতে পারো একটা ওয়াটার ডিভাইডার বা জলবিভাজিকার কাজ করেছে। আমি তোমাদের নদ নদীর চ্যাপ্টারে কিন্তু জলবিভাজিকা অথবা ওয়াটার ডিভাইডার কি জিনিস বুঝিয়েছিলাম। নেক্সট আমরা কি পাবো? K2 ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া। হ্যাঁ, K2কেই কিন্তু আজও K2কেই ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ধরা হয়। এক মিনিট,
ম্যাপটা দাঁড়াও একটা মিনিট জাস্ট। হ্যাঁ দেখো এখানটাতে রয়েছে কেটু, এই যে এইটা হলো কেটু, এটা হলো কেটু। এবার এবার একটা জিনিস দেখো তোমরা জাস্ট, এই জায়গাটা করে সর্বোচ্চ শৃঙ্গটা হচ্ছে কেটু, আর এটা কিন্তু পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পড়ে গিয়েছে, এইটা কিন্তু পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পড়ে গিয়েছে। কেমন ব্যাপারটা না, ঠিক এরকম ভাবে বলতে পারো, আমি যে নীল কালিটা দিচ্ছি লক্ষ্য করো, এই কালিটাই নীল কালিটাই হচ্ছে লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল কি জিনিস তোমাদের শিখিয়েছি, একটা সিজ ফায়ার অথবা একটা যুদ্ধবিরতি লাইন, একটা মানে একটা সীমারেখাও বলতে পারো, কার কার মধ্যে না ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেট কাশ্মীর আর ওইদিকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এই দুটোকে পৃথক করছে কি এলওসি অথবা লাইন অফ কন্ট্রোল। এগুলো আমি অলরেডি আগের ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম, আজকে এগুলো আর ডিটেলসে বলবো না। তাহলে এলওসির ওই পারে, ওই পারে বলতে কি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দিকে দেখো কিন্তু কেটু রয়ে গিয়েছে। তাহলে তোমাদের মনে একটা কোশ্চেন দেখবে যে স্যার কেটুকে আপনি কি করে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলছেন, আপনি এদিকে ওইখানে লিখেছেন, আপনি এইখানে লিখেছেন দেখছি যে কেটু ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া। তাহলে আবার আমরা ম্যাপে দেখতে পাচ্ছি অন্য একটা জিনিস, ম্যাপে দেখতে পাচ্ছি কেটু চলে এসেছে কোথায় না পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। তাহলে দুটো কথা একে অপরের কিন্তু বিপরীত না, ঠিক তা না। দেখো কেটু পাকিস্তান অধিকৃত কাশ্মীরে থাকতে পারে, কিন্তু পাকিস্তান অধিকৃত কাশ্মীর এইটার উপরে কি ভারত তার দাবি ছেড়ে দিয়েছে? ভারত কি কখনো বলেছে যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এটা পাকিস্তানের ভূখণ্ড? হ্যাঁ, পাকিস্তান জোর করে এখানে দখল করে রইতেই পারে, সেই কারণেই তো এটা একটা ডিসপিউটেড এরিয়া, সেই কারণেই তো পিওকে একটা বিবাদমান ক্ষেত্র অথবা ডিসপিউটেড এরিয়া কার কার মধ্যে, ভারত পাকিস্তানের মধ্যে। এখনও কিন্তু ভারত এই পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে কিন্তু ভারতের ইন্টিগ্রাল পার্ট মনে করে এবং এখনও দাবি করে একদিন না একদিন এই পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারত তার নিজের ভূখণ্ডের অন্তর্গত করবে। তাই ভারত তার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, ঠিক আছে, কেটুকেই কিন্তু এখনো সমগ্র ভারতের সর্বোচ্চ শৃঙ্গ মনে করে। এটা একটা ভারতের সার্বভৌমত্বের কোশ্চেন বলতে পারো। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম। যদি পরীক্ষায় সিম্পলি কোশ্চেন আসে দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, আমরা কিন্তু কেটুই লিখব। ব্যাখ্যাটা কি না, ভারত তার সার্বভৌমত্ব রক্ষার্থে এখনো পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতেরই টেরিটরি মনে করেন, আর সেই জন্যই বলতে পারো, সেই জন্যই কেটুকেই কিন্তু ভারত স্বীকৃতি দেয় যে কেটুই হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ অথবা হাইয়েস্ট পিক। ওকে, এবার দেখো পরেরটা দেখি, পরেরটা কি লিখেছি লক্ষ্য করো একটু সকলেই। লাদাখ রেঞ্জ কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত। আচ্ছা, এর সর্বোচ্চ শৃঙ্গ কি? স্টক কাংরি। আচ্ছা, এরপরে কি পাবো না, এখানে আমরা পাবো আদার্স পিক হিসাবে রাকাপোশিকে পাবো। আচ্ছা, এখানে কি বলছে? লাদাখ ইজ দ্য হাইয়েস্ট প্ল্যাটু ইন ইন্ডিয়া। একদম ঠিক, কারণ প্রায় 5,000-6,000 মিটার উচ্চতা, ওর থেকে বেশি মানে ওর থেকে উঁচু আর মালভূমি ভারতের কি হতে পারে? দাক্ষিণাত্যের মালভূমি, ছোটনাগপুর মালভূমি, মালব প্লেটু, বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড, এই সমস্ত যে মালভূমিগুলো লাদাখ মালভূমি থেকে অনেকটাই নিচু, সেই কারণে আমরা লাদাখকে সব থেকে ভারতের হাইয়েস্ট প্ল্যাটু বলছি। এরপর দিস রেঞ্জ সিচুয়েটেড বিটুইন ইন্দাস অ্যান্ড সায়ক রিভার। হ্যাঁ ঠিক। এবার দেখো জাসকোর রেঞ্জ, এটা কোথায় আছে? লাদাখে আছে। লাদাখ বলতে ভারতের ইউটি লাদাখ। সর্বোচ্চ শৃঙ্গ কাকে পেলাম? কামেট। আমি তোমাদের দেখিয়েছি কামেটের অবস্থান। আচ্ছা, এবার দেখি দ্য ইন্দাস রিভার ফ্লো থ্রু নর্থ ওয়েস্ট অফ জাসকোর রেঞ্জ। ঠিক। আচ্ছা, এবার দেখি কৈলাস রেঞ্জ। কৈলাস রেঞ্জকে আমরা কোথায় পাচ্ছি? কৈলাস রেঞ্জের অবস্থান আমি তোমাদের দেখিয়েছি, এটা কোথায় আছে? তিব্বেতে রয়েছে। তিবেত, যার সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট কৈলাস। মাউন্ট কৈলাস, যার উচ্চতা 6,714 মিটার। আচ্ছা, এই কৈলাস রেঞ্জ কি না, কৈলাস রেঞ্জ ইজ অ্যান এক্সটেন্ডেড পার্ট অফ লাদাখ রেঞ্জ। কৈলাস রেঞ্জটা একরকম বলতে পারো ইস্ট এক্সটেন্ডেড পার্ট অফ লাদাখ রেঞ্জ।
তাহলে এই হলো মোটামুটি আমাদের ট্রান্স হিমালয় অথবা টিবেট হিমালয় অথবা বলতে পারো টেথিস হিমালয়ের ডেসক্রিপশন। ওকে, এরপর আমি কিন্তু হিমালয়ের পরের ভাগ মানে সেন্ট্রাল অথবা হিমাদ্রি হিমালয়ে আসব। দেখো আচ্ছা দেখি না, তোমাদের জিওলজিক্যাল এরা বা ভূতাত্ত্বিক যুগ ব্যাপারটাকে আমি কিন্তু বললাম, একটা ব্রিফ আইডিয়া কিন্তু দিলাম। সমগ্র হিমালয় তৈরি হয়েছে কি সেনোজোইক, আচ্ছা, আর সেনোজোইক পিরিয়ডেরই বলতে পারো ইওসিন উপযোগে, ইওসিন এই উপযোগে আমরা দেখতে পাবো হিমাদ্রি হিমালয় অথবা গ্রেটার হিমালয় তৈরি হয়েছে। আচ্ছা, এর এক্সটেনশনটা কি না, এর এক্সটেনশনটা হচ্ছে কি লিখে আছে পড়ো, তারপরে আমি ম্যাপে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ইট এক্সটেন্ডেড ফ্রম নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত। ইট এক্সটেন্ডেড ফ্রম নাঙ্গা পর্বত টু নামচা বারোয়া। আচ্ছা, এরপর দেখি নেক্সট স্লাইড। হ্যাঁ, এখানে তো তথ্য আকারে দিয়েছি আমি, তাহলে একটু এবার আমরা ছবিতে আসবো। একটু ছবিতে আসবো। দেখো এই ডায়াগ্রামটা দেখতে পারো, খুব সুন্দর করে দেওয়া আছে ডায়াগ্রামটা। আমি এখান থেকে লাল কালিটাও ব্যবহার করতে পারি, অসুবিধা নেই। দেখো লাল কালিতে আমি একটা মাউন্টেন রেঞ্জ করেই দিচ্ছি ভারতের উত্তর দিক বরাবর। লাল কালিতে দেখো একটা মোটামুটি ভাবে আমি একটা মাউন্টেন রেঞ্জ কিন্তু করলাম, আশা করি তোমরা এটা বুঝতে পারবে, অসুবিধা হবে না। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো, তাহলে এইটাই হচ্ছে কি, এই যে কন্টিনিউয়াস মাউন্টেন রেঞ্জ, এটাই হচ্ছে হিমাদ্রি হিমালয় অথবা সেন্ট্রাল হিমালয় অথবা এটাকে আমরা কি বলবো, হিমাদ্রি অথবা সেন্ট্রাল হিমালয়, এটাকেই বলবো। আচ্ছা, এবার দেখো এইখানে এই যে মাউন্টেন পিক, এটাকে আমরা বলবো, এখানে এক একটা অংশকে আমরা এক একটা মাউন্টেন অথবা মাউন্টেন পিক বলবো, আর এই সমগ্র অংশটাকে আমরা মাউন্টেন রেঞ্জ বলবো। এই মাউন্টেন পিকটার নাম কি না, এই মাউন্টেন পিকটার নাম হচ্ছে নাঙ্গা পর্বত। এক মিনিট, এই মাউন্টেন পিকটার নাম হলো না, এই যে এটার নাম হচ্ছে কি নাঙ্গা পর্বত। এখানে একটা পৃথক কালি ব্যবহার করি, সবুজ কালিতে দেখাচ্ছি, লক্ষ্য করো, এটার নাম হলো নাঙ্গা পর্বত। নাঙ্গা পর্বতটাও লক্ষ্য করে দেখো এলওসি লাইনের ওই পারে আছে না, মানে নাঙ্গা পর্বতটাও কিন্তু পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ওই দিকে আছে। আচ্ছা, এই পর্বতটার নাম কি, এই পর্বতটার নাম হচ্ছে, লিখাই আছে দেখো নামচা বারোয়া, এই দেখো নামচা বারোয়া কথাটা কিন্তু লিখাই রয়েছে। এটা কোথায় আছে, এটা কিন্তু অরুণাচল প্রদেশ বলে ভারতের রাজ্যে রয়েছে, অরুণাচল প্রদেশ। তাহলে আমরা এভাবে কিন্তু বলতেই পারি নাঙ্গা পর্বত থেকে শুরু করে নামচা বারোয়া পর্যন্ত উত্তর দিক বরাবর যে কন্টিনিউয়াস রেঞ্জটা আমরা দেখতে পাই সেটাকে আমরা বলবো হিমাদ্রি হিমালয় অথবা সেন্ট্রাল হিমালয়, এইটাই। আচ্ছা, এখানে কি কি তথ্য পাবো না, এটা তৈরি হয়েছে ইওসিন এরাতে, এটা তিব্বত হিমালয়ের দক্ষিণে অবস্থিত। এখানে কিছু ইম্পর্টেন্ট কিন্তু আমরা বলতে পারো মাউন্টেন পিক পাবো, ইম্পর্টেন্ট মাউন্টেন কিন্তু পিক পাবো। যেমন এইখানে দেখো এই মাউন্টেন পিকটা হচ্ছে কে না নন্দা দেবী, এই মাউন্টেন পিকটা হলো নন্দা দেবী, দেখাবো, এটা হলো নন্দা দেবী। বেশ,
এইটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। ওকে, এটা হলো কাঞ্চনজঙ্ঘা। হয়তো একটু আঁকায় 19-20 হচ্ছে আমার। এটা কাঞ্চনজঙ্ঘা। এগুলো কি অন্য কালে দিলে ভালো হবে? একটা মিনিট জাস্ট দাঁড়াও তো। এই হলো নাঙ্গা পর্বত, এই হলো নাঙ্গা পর্বত, এই হলো নন্দা দেবী। আচ্ছা, এই হলো মাউন্ট এভারেস্ট। একটু আমি ডিপ সবুজ কালারটা নিলাম যাতে হয়তো বুঝতে পারো ভালো তোমরা। আর এই হলো নামচা বারোয়া, এই হলো নামচা বারোয়া। এবার দেখো এখানে আরো দুটো পর্বত আছে বলতে পারো। এটা হলো অন্নপূর্ণা রেঞ্জ, আমি লিখে দিচ্ছি এখানে অন্নপূর্ণা বলে। অন্নপূর্ণা মাউন্টেন পিক রেঞ্জ না। আর এরই এদিকে পাবো আমরা ধৌলাগিরিকে। ধৌলাগিরি। আচ্ছা, এগুলো সম্পর্কে একটু আইডিয়া দিই। এই মাউন্টেন পিকগুলো থেকে কিন্তু কোশ্চেন কখনো কখনো হতে পারে। কি কি ধরনের কোশ্চেন হতে পারে না, আমি দেখো তোমাদের সব মাউন্টেন পিক কিন্তু এখানে করায়নি। ইম্পর্টেন্ট 4টা 5টা 6টা মাউন্টেন পিক আমার এখানে আঁকা রয়েছে। ফার্স্ট আমি পশ্চিম দিক থেকে শুরু করি, নাঙ্গা পর্বত থেকে। নাঙ্গা পর্বত এটা রয়েছে কোথায় দেখো না, এটা রয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর অথবা পিওকে। আচ্ছা, এই নাঙ্গা পর্বতের আরেকটা নাম আছে কি জানো? নাঙ্গা পর্বতকে কিন্তু আমরা নেকেড মাউন্টেন বলে থাকি। মানে এর আরেকটা নাম হলো নেকেড মাউন্টেন। ওকে, আচ্ছা এবার দেখো নন্দা দেবী। এই যে এই মাউন্টেন পিকটা হচ্ছে নন্দা দেবী, যেখানে আমি পেনটা রাখছি, এটা হলো নন্দা দেবী। আচ্ছা, এই নন্দা দেবী থেকে একটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে এইটা ভারতের একরকম বলতে পারো ভারতের নিজস্ব ভূখণ্ডের মধ্যে অবস্থিত। মানে সিম্পলি কেটুর ক্ষেত্রে আমরা কি আনসার পেয়েছিলাম? কেটুর ক্ষেত্রে আনসার পেয়েছিলাম কেটু ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া। ঠিক তার ব্যাখ্যাটা আমি দিয়েছিলাম, ভারতের সার্বভৌমত্ব রক্ষার্থে ভারত কেটুকে এখনও মান্যতা দেয় হাইয়েস্ট পিক। কারণ কেটুকে যদি হাইয়েস্ট পিক না বলে তাহলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের উপরে ভারতের আর মানে অধিকার থাকলো না সেই অর্থে। ওটা তো আলাদা একটা দিক। কিন্তু যদি ধরো কোশ্চেন হয়, মানে তার আগে বললাম পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের একটা ডিসপিউটেড এরিয়া অথবা বিবাদমান ক্ষেত্র, এগুলো আমি তোমাদের আগের ক্লাসে বুঝিয়েছি। আচ্ছা, যদি কেউ না করে থাকো আগের ক্লাসের রেকর্ডিংগুলো একটু শুনবে, এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো যদি ধরো কোশ্চেন হয় আনডিসপিউটেড ইন্ডিয়া অথবা বাংলায় যদি বলি অবিবাদমান ক্ষেত্র, মানে আনডিসপিউটেড টেরিটরি অফ ইন্ডিয়া, এর সর্বোচ্চ শৃঙ্গ কি? মানে যেখানে 1%ও ভারতের সাথে অন্য কোনো দেশের কোনো বিবাদ, কোনো অশান্তি, কোনো অনর্থ নেই, যেটা সম্পূর্ণভাবে ভারতের নিজস্ব ভূখণ্ড, সম্পূর্ণভাবে বিবাদ মানে অবিবাদমান জায়গা। এইরকম যদি কোশ্চেন হয় যে আনডিসপিউটেড টেরিটরির সর্বোচ্চ শৃঙ্গ কে, তখন আমরা আনসারটা করব কি না নন্দা দেবী। ভারতের আনডিসপিউটেড মানে ইন্ডিয়ার অথবা ভারতের মেনল্যান্ডের যদি সর্বোচ্চ শৃঙ্গ হয় সেটা হচ্ছে নন্দা দেবী। ওকে, এটা সম্পর্কে আমি ডিটেলসে পরে বলছি। আছে কোথায়? উত্তরাখণ্ড। এরপর দেখো নেপাল, মানে হিমাদ্রি হিমালয়ের আমরা কিন্তু নেপালে দেখতে পাবো একটা রয়েছে, সেটা হচ্ছে কি অন্নপূর্ণা মাউন্টেন পিক। এই অন্নপূর্ণা মাউন্টেন পিকের কিন্তু একটা নাম আছে। আমরা কিন্তু অন্ন নামে, অন্ন বলতে কি বুঝি? খাবারকে বুঝি তো। মা লক্ষ্মী অথবা অন্ন বলতে কিন্তু আমরা খাবারকে বুঝি, বলি না অন্নভোগ। তাহলে এই অন্নপূর্ণা কিন্তু এটাও একরকম বলতে পারো নেপালে মানে অন্নপূর্ণা মাউন্টেন পিকটাকেও নেপালে কিন্তু দেবী রূপে কিন্তু মানে এর পূজা অর্চনা করা হয়। এটাকেই বলা হয় গডেস অফ দ্য ফার্মিং বলতে পারো। দেবী রূপে এনাকে মানে পুজো অর্চনা করা হয়। নেক্সট, এরই পাশে রয়েছে কে? ধৌলাগিরি। এরই পাশে আছে ধৌলাগিরি। আচ্ছা, এই ধৌলাগিরি মাউন্টেন পিকটা দেখো, ধৌলা শব্দের অর্থ কিন্তু ধবল। ধৌলাকে যদি আমরা ভাঙি, ধবল অথবা সাদা, ঠিক আছে? তাহলে ধৌলাগিরি মাউন্টেন পিকের একরকম বলতে পারো একটা অন্য নাম হচ্ছে সাদা পর্বত অথবা হোয়াইট মাউন্টেন।
তাহলে কি বললাম, ধৌলাগিরির অপর নাম সাদা পর্বত অথবা হোয়াইট মাউন্টেন। নেক্সট, এইখানে আমরা কাকে পাবো, এই যে এই জায়গাটা যেখানে পেনটা আমি দিচ্ছি, এইখানে পাবো আমরা মাউন্ট এভারেস্ট, সেই বিখ্যাত পাহাড় যেটা আমরা ছোট থেকেই পড়ে আসছি। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি, মাউন্ট এভারেস্ট। একদম ঠিক। আচ্ছা, এটার সম্পর্কে কিছু তথ্য একটু কালেক্ট করে নাও, যেগুলো পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট। মাউন্ট এভারেস্ট আছে কোথায়, নেপালে। হ্যাঁ, এটা নেপালেরও সর্বোচ্চ শৃঙ্গ, হিমালয়েরও সর্বোচ্চ শৃঙ্গ, পৃথিবীরও সর্বোচ্চ শৃঙ্গ। 8,848 মিটার। এটা সেই রাধানাথ সিকদার মেপেছিলেন এই উচ্চতাটা। এখন বলা হয় উচ্চতা একটু বেড়েছে। মডার্ন টেকনোলজি, স্যাটেলাইট অথবা জিপিএস সিস্টেমের দ্বারা মেপে মাপযোগ করে দেখা গিয়েছে উচ্চতা নাকি খানিকটা বেড়েছে। আচ্ছা, এখান থেকে কি কি কোশ্চেন হয় না, এই মাউন্ট এভারেস্টকে জানো নেপালে কিন্তু সাগর মাথা নামে আমরা চিনব। আমি লিখে দিচ্ছি, একটু লক্ষ্য করবে তোমরা। নেপালে আমরা মাউন্ট এভারেস্টকে সাগর মাথা নামে কিন্তু চিনব, সাগর মাথা। এক মিনিট, সাগর মাথা নামে কিন্তু নেপালে আমরা মাউন্ট এভারেস্টকে চিনব। আর এই সাগর মাথা শব্দের অর্থ কি না, গডেস অফ দ্য গডেস অফ দ্য স্কাই। তাহলে কি মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত, সাগর মাথা নামে পরিচিত, এখানে পড়া করো। আর এর অর্থ হচ্ছে গডেস অফ দ্য স্কাই। আবার এই মাউন্ট এভারেস্টকে জানো তিব্বতের মানুষজন, মানে কি এরই উপরে এই জায়গাটাই তো হচ্ছে তিব্বত। এটা জানো তোমরা প্রত্যেকেই, তিব্বত চীনেরই একটা অটোনমাস এরিয়া। মাউন্ট এভারেস্ট তিব্বতে জানো চোমোলুংমা, চোমোলুংমা নামে পরিচিত। এটা চোমোলুংমা নামে পরিচিত। আবার মাউন্ট এভারেস্ট যদি আমরা চীনে গিয়ে দেখি, মানে একদম প্রপার চীনে, চীনের মানুষজন কিন্তু মাউন্ট এভারেস্টকে কোমোলাংমা, কোমোলাংমা নামে কিন্তু ডাকে। এটা হচ্ছে চোমোলুংমা, এটা কোমোলাংমা নামে কিন্তু ডাকে। আচ্ছা, তাহলে এই শৃঙ্গটার সম্পর্কে মোটামুটি এই টাইপেরই কিন্তু কোশ্চেন হয়। তারপর আমি তোমাদেরকে ডিটেলসগুলো দেখাচ্ছি একটু পরে। এরপর নেক্সট দেখো, তারই পূর্ব দিকে আমরা কাকে পাবো, কাঞ্চনজঙ্ঘাকে পাবো। কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘার অবস্থানটা একটু লক্ষ্য করো, আমি ওইভাবে দেখানোর চেষ্টা করেছি। কাঞ্চনজঙ্ঘা বলতে পারো ভারত এবং নেপালের বাউন্ডারিতে রয়েছে। এই দেখো, এটা হচ্ছে ভারতের টেরিটরি, এটা ভারতের একটা রাজ্য যার নাম হচ্ছে সিকিম, আর এই দিকটা হচ্ছে নেপাল। মানে কাঞ্চনজঙ্ঘার অধিকাংশ জায়গাটাই রয়েছে কোথায় না, সিকিমে, ভারতের টেরিটরিতে, কিন্তু খানিকটা অংশ, কিছু পার্সেন্টেজ এরিয়া কিন্তু নেপালের দিকে চলে গিয়েছে। ঠিক আছে, তাহলে আর এটার একটা কথা বলি, এখান থেকে যেই কোশ্চেনটা ভেরি 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোশ্চেন হয় ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি, তখন আমরা আনসার নেব কিন্তু এই দেখো লেখা আছে এখানে কাঞ্চনজঙ্ঘা বলে। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, দ্য হাইয়েস্ট পিক অফ হিমালয়া সিচুয়েটেড ইন ইন্ডিয়া, তখন আনসারটা কিন্তু আমরা মাস্ট নিতে হবে আমাদেরকে কাঞ্চনজঙ্ঘা। এখন তোমরা জিজ্ঞাসা করবে স্যার কেটুটা নেব না কেন, কেটু নেব না কেন, কেন না কাঞ্চনজঙ্ঘার উচ্চতা হচ্ছে 8,595 মিটার, এরকম এরই আশেপাশে। আর কেটুর উচ্চতা কত, 8,611 মিটার। কেটুর উচ্চতা কত না 8,611 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্যার কাঞ্চনজঙ্ঘা থেকে কিন্তু কেটুর উচ্চতা বেশি। তাহলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গও কেটুকে নেব, আর ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু আমরা কেটুকেই নেওয়া উচিত না, এটা ঠিক না। কেন না দেখো, কারাকোরাম ট্রান্স হিমালয়ের পার্ট, আমি তোমাদের শুরুতেই বললাম না, ট্রান্স হিমালয় মোট 4টে মাউন্টেন রেঞ্জকে নিয়ে তৈরি হচ্ছে। কে কে, কারাকোরাম, লাদাখ, জাসকর, কৈলাস। আবারও বলি, কারাকোরাম, লাদাখ, জাসকর, কৈলাস। এই ট্রান্স হিমালয়কে কিন্তু জানো অ্যাকচুয়াল হিমালয়ের পার্ট ধরা হয় না।
ট্রান্স হিমালয়কে বলা হয় এটা হিমালয় বহির্ভূত একটা, হ্যাঁ হিমালয় নামটা তো রয়েছে বাট হিমালয় বহির্ভূত একটা অংশ, যার জন্য এটাকে আমরা ট্রান্স হিমালয় অথবা তিবেত হিমালয় অথবা টেথিস হিমালয় বলে ডাকছি। আর অ্যাকচুয়াল হিমালয়ের বলতে পারো তিনটে মাউন্টেন ইয়েকে বলতে পারো, তিনটে মাউন্টেন পার বলতে পারো কে কে, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়, শিবালিক হিমালয়। ট্রান্স হিমালয় অ্যাকচুয়াল হিমালয়ের পার্ট নয়। সেই কারণেই কিন্তু এখানে একটা অন্য ধরনের কোশ্চেন তৈরি হয়ে গেল যে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ যা ভারতের মধ্যে রয়েছে, তখন আনসারটা আমরা নেব কি কাঞ্চনজঙ্ঘা। আশা করি বোঝাতে পারছি ব্যাপারগুলোকে। আর যদি কোশ্চেন হয় ভারতের আনডিসপিউটেড টেরিটরির সর্বোচ্চ শৃঙ্গকে অথবা ভারতের দ্বারা প্রত্যক্ষভাবে শাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গকে, তখন কিন্তু আনসার নেব আমরা নন্দা দেবী, বললাম একটু আগেই তোমাদের। তাহলে কাঞ্চনজঙ্ঘাটা বোঝাতে পারলাম। এরপর দেখো নামচা বারোয়া কোথায় আছে না, নামচা বারোয়া আমরা দেখতে পাবো এটা অরুণাচল প্রদেশে রয়েছে। আর এইখানেই বলতে পারো একরকম হিমাদ্রি হিমালয় অথবা সেন্ট্রাল হিমালয় এসে শেষ হচ্ছে, মানে সেন্ট্রাল হিমালয়ের একদম পূর্ব সীমানা হচ্ছে নামচা বারোয়া। তাহলে এই হলো হিমাদ্রি হিমালয়ের ডিসকাশন। এগুলো একটু টেবিল আকারে দেখে নিই। দেখো এইটাই টেবিল আকারে দেওয়া আছে অলরেডি তোমাদেরকে, কিন্তু এরকমভাবেই আমি পিডিএফ বা স্টাডি ম্যাটেরিয়ালস তোমাদের প্রোভাইড করব। এখানে উচ্চতাগুলো দেওয়া আছে, যদি উচ্চতা মনে রাখতে পারো তাহলে মনে রাখবে, আমি তোমাদের জোর দেব না যে উচ্চতা মনে রাখতেই হবে, আমি এভাবে তোমাদের ফোর্স করব না, কারণ অনেকগুলো পর্বতের উচ্চতা মনে রাখা সম্ভব না অথবা গুলিয়ে যায়। কিন্তু তথ্যগুলো মাস্ট মনে রাখতেই হবে, কোন মাউন্টেন পিকের এগেনস্টে কি কি তথ্য দিয়েছি এইগুলো মাস্ট তোমাদের মনে রাখতে হবে। এইগুলোই পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এইগুলোই তুমি যে কোনো পরীক্ষায় অ্যাপিয়ার হও না কেন, এই ইনফরমেশনগুলোই কোশ্চেন আসবে, হাইট থেকে কিন্তু নয়। তাহলে দেখো এখানে আমি কি করেছি না, এখানে একটু লক্ষ্য করো সবাই, মাউন্টেন পিককে দেখিয়েছি, তার হাইট দেখিয়েছি, তার লোকেশন দেখিয়েছি। লোকেশন বলতে কি না, লোকেশন বলতে কোন স্টেট অথবা কোন ইউনিয়ন টেরিটরি অথবা যদি অন্য কোনো দেশ হয় সেটা এখানে দেখানো রয়েছে। আবার আর আদার্স ইনফরমেশন, যেই ইনফরমেশনগুলো আমি তোমাদের অলরেডি আলোচনা করেছি সেইগুলো এই টেবিল আকারে এখানে দেওয়া আছে। ওকে, নেক্সট স্লাইড। হ্যাঁ, লেজার হিমালয় দেখো একটু। আচ্ছা, লেজার হিমালয় বলতে যাকে আমরা হিমাচল হিমালয় বললাম, হিমাচল হিমালয় অথবা লেজার হিমালয়, এটা কোন জিওলজিক্যাল এরাতে তৈরি হয়েছে না, মায়োসিন এরাতে এটা তৈরি হয়েছে। আচ্ছা, এটার লোকেশন কোথায় দেখো, ইট সিচুয়েটেড অন দ্য সাউদার্ন পোর্শন অফ গ্রেটার হিমালয়। ঠিকই তো, হিমাদ্রি হিমালয়ের দক্ষিণেই তো রয়েছে হিমাচল হিমালয় অথবা লেজার হিমালয়। ঠিক আছে, এরপর একটু আমি লেজার হিমালয় সম্পর্কে দেখি। না, টেবিলটা পরে দেখব, আমার কিন্তু প্রথমে ম্যাপ লাগবে, টেবিল পরে দেখলেও আমার চলবে। এই ম্যাপটা দেখব আমরা। দেখো এই ম্যাপটার দিকে তাকাও। লেজার হিমালয় জানো, লেজার হিমালয় মোট 5টা মাউন্টেন রেঞ্জের সমন্বয়ে গঠিত। এখানে হয়তো 5টা মাউন্টেন রেঞ্জ নেই, আমি দেখানোর চেষ্টা করছি, একটু দেখো এই জায়গাটাতে আমি দেখাতে পারবো তোমাদের। দাঁড়াও, না এই ছবিটা বুঝতে পারবে না তোমরা, এখানেই দেখাচ্ছি। এইখানেই দেখাবো, এই কালিটাই নিতে পারি অথবা এই কালিটা নিই। দেখো এখানে এই যে পিঙ্ক কালিটা দিচ্ছি না, এটা হয়তো বেশি হাইলাইটেড হবে। এই পিঙ্ক কালিটার নাম কি, পীরপাঞ্জল অথবা পীরপঞ্জল। এটা কিন্তু হিমাচল হিমালয় অথবা লেজার হিমালয়ের একটা মাউন্টেন রেঞ্জ বলতে পারো। এটা আছে কোথায়, জম্মু কাশ্মীরে আছে। তাহলে ধরো যদি পরীক্ষক তোমাদের কোশ্চেন চাই জম্মু কাশ্মীরে লেজার হিমালয় কি নামে পরিচিত, আমরা আনসারটা হিসাবে কি করব, পীরপাঞ্জল নামে পরিচিত বা পীরপঞ্জল নামে পরিচিত। নেক্সট, এই দেখো ধৌলাধর আছে, এই হলো ধৌলাধর।
এইটাও কিন্তু লেজার হিমালয়েরই একটা পার্ট, ধৌলাধর। এটা কোথায় আছে, কোন স্টেট? এটা রয়েছে হিমাচল প্রদেশে। পরীক্ষক যদি কোশ্চেন চাই হিমাচল প্রদেশে হিমালয় কি নামে পরিচিত, আমরা কি আনসার করব? ধৌলাধর। কেউ আবার কিন্তু ধৌলাগিরি বলে দিও না। ধৌলাগিরি একটা মাউন্টেন পিক, মানে একটা মাউন্টেন, একটা পর্বত। আর মানে ধৌলাগিরি বললাম একটা পর্বত, আচ্ছা। আর ধৌলাধর এটা একটা মাউন্টেন রেঞ্জ, মানে পাশাপাশি এরকম যদি অনেকগুলো পর্বত যদি পাশাপাশি অবস্থান করে তখন ওই এলোঙ্গেটেড যে ফর্মটা, তখন ওই দীর্ঘাকার যে ভূমিরূপটা, অনেকগুলো পর্বতের সমন্বয়ে গঠিত দীর্ঘাকার ভূমিরূপটাকে আমরা পর্বত শ্রেণী অথবা মাউন্টেন রেঞ্জ বলে থাকি। পীরপাঞ্চল একটা মাউন্টেন রেঞ্জ, ধৌলাধর একটা মাউন্টেন রেঞ্জ। ধৌলাধর আছে কোথায়? হিমাচল প্রদেশে। তাহলে হিমাচল প্রদেশে, হিমাচল যদি ধরো কোশ্চেন আসে হিমাচল প্রদেশে লেজার হিমালয় কি নামে পরিচিত? না ধৌলাধর নামে পরিচিত। এরপর এই জায়গাটা করে আমরা কাকে পাবো জানো? নাগটিব্বা বলে একটা মাউন্টেন রেঞ্জকে পাবো। নাগটিব্বা, NAGTIBBA, নাগটিব্বা। এটাও কিন্তু লেজার হিমালয় অথবা হিমাচল হিমালয়ের পার্ট। নাগটিব্বা কোথায় আছে? উত্তরাখণ্ডে রয়েছে। নেক্সট, এখানে কাকে পাবো আমরা? এখানটাতে আমরা পাবো মুসৌরিকে পাবো। এখানে আমরা মুসৌরিকে পাবো। এটাও কিন্তু উত্তরাখণ্ডেই রয়েছে। নাগটিব্বা মুসৌরি দুটোই কিন্তু উত্তরাখণ্ডে রয়েছে। নেক্সট, এখানে আমরা কাকে পাবো? এইখানে আমরা মহাভারত লেককে পাবো। মহাভারত লেক, তোমরা হয়তো নাম শুনে থাকবে, LEKH লেক। তাহলে দেখো তোমাদের এখানে কি লেখা ছিল? লেজার হিমালয় অথবা হিমাচল হিমালয় মোট 5টা মাউন্টেন রেঞ্জের সমন্বয়ে গঠিত। আমরা দেখো তাই দেখতে পাচ্ছি, মোট 5টা মাউন্টেন রেঞ্জের সমন্বয়েই গঠিত। কে কে? পীরপাঞ্চল, ধৌলাধর, নাগটিব্বা, মুসৌরি, মহাভারত লেক। ঠিক আছে। আচ্ছা, কোথায় কোথায় আছে? না নাগটিব্বা মুসৌরি আছে উত্তরাখণ্ড, আর মহাভারত লেক কোথায় আছে? নেপালে। তাহলে এগুলোর সম্পর্কে একটু আমরা তথ্য দেখে নিই। দেখো এই টেবিলটা দেখো, এই তথ্যগুলোই আমার এখানে দেওয়া আছে। এখানেও দেখো মাউন্টেন রেঞ্জ, তারপরে দেখো স্টেট, মানে কোন মাউন্টেন রেঞ্জটা কোন স্টেটে আছে। আমার সবকটা এরকম টেবিল করা আছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং বুঝতেও সুবিধা হয়। আচ্ছা, তারপরে এক্সটেনশন, মানে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত বিস্তৃত ওই পর্বত শ্রেণীটি। আর আদার্স ইনফরমেশন, এখানে তোমাদের সব থেকে যেটা বেশি মনে রাখতে হবে সেগুলো হচ্ছে আদার্স ইনফরমেশন। কেন? এইগুলোই পরীক্ষায় আসবে অথবা প্রিভিয়াস কোনো না কোনো পরীক্ষায় এসেছে, আইদার সেন্ট্রাল অর স্টেট। সেরকম তথ্যগুলোকেই আমি বেশি তোমাদের কিন্তু গুরুত্ব দিয়েছি এবং এখানে হাইলাইট করেছি। তাই আদার্স আমি যা আলোচনা করলাম ওইগুলোই এই দিকটাতে লিখানো রয়েছে। তাহলে এই আদার্স ইনফরমেশনগুলোই কিন্তু তোমাদেরকে কিন্তু বেশি পড়তে হবে। ওকে, এবার দেখো এবার আসবো আমরা কিসে? নেক্সট, শিবালিক হিমালয়। হ্যাঁ, শিবালিক হিমালয়, এটা ডাব্লু হতো, একটু স্পেলিং মিস্টেক আছে, এটা ডাব্লু হতো। হ্যাঁ, শিবালিক হিমালয় অথবা এইটাকে আমরা বলবো আউটার হিমালয়, বাংলায় একে বহি হিমালয়ও তোমরা বলতে পারো। আচ্ছা, কোন জিওলজিক্যাল এরাতে তৈরি হয়েছে? প্লায়োসিন এরাতে তৈরি হয়েছে, প্লায়োসিন এরা। এগুলো একটু মনে রাখবে, দিয়ে দেয় কখনো কখনো, ঠকানোর মতন কোশ্চেন দেয়। এবার লোকেশন কোথায়? ইট ইজ সিচুয়েটেড অন দ্য সাউদার্ন পোর্শন অফ হিমাচল হিমালয়। হ্যাঁ ঠিকই তো, হিমাচল হিমালয় বা লেজার হিমালয় থেকে তো দক্ষিণেই শিবালিক হিমালয় রয়েছে, দেখাবো আমি তোমাদের। এবার দেখো এখানে কি লেখা আছে? শিবালিক হিমালয় ইজ আ ডিসকন্টিনিউয়াস মাউন্টেন রেঞ্জ অ্যান্ড ইট ইজ কম্প্রাইজড অফ 10 সেপারেটেড মাউন্টেন রেঞ্জ। একদম ঠিক, যে যেমন তোমাদের কি দেখালাম, হিমাদ্রি হিমালয় অথবা সেন্ট্রাল হিমালয় একটা কন্টিনিউয়াস মাউন্টেন রেঞ্জ যা নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু জানো শিবালিক হিমালয় কিন্তু এরকম না। শিবালিক হিমালয় পাটে পাটে বেশ অনেকটা জায়গা জুড়েই বিস্তৃত, কিন্তু কন্টিনিউয়াসলি না, ডিসকন্টিনিউ হয়েছে, মানে কয়েকটা পাটে পাটে ভেঙে ভেঙে এটা বিস্তৃত হয়েছে। কেমন? আমি একটু দেখাচ্ছি তোমাদের, দেখো
এগুলো তো তার টেবিলটা দিয়েছি আমি। হ্যাঁ, এখানটাতে দেখানো যেতে পারে। দেখো ফার্স্ট আমি যদি এখানে আমি লাল কালিটাই ব্যবহার করি, অসুবিধা নেই। ফার্স্ট এই হলুদ কালি বরাবরই বলতে পারো। আমরা দেখতে পাবো কাশ্মীরের এই অংশটাতে, জানো কাশ্মীরের এই অংশটাতে আমরা জম্মু হিলকে দেখতে পাবো। কাকে বললাম? জম্মু হিল। জম্মু হিল হচ্ছে এইখানটাতে রয়েছে। কোথায়? জম্মু কাশ্মীরে আছে, যেটা শিবালিক হিমালয়েরই কিন্তু একটা পার্ট, জম্মু হিল। আচ্ছা, এবার দেখো এইদিকে আমরা কাকে পাবো? ধ্যাং এবং দুন্দোয়াকে পাবো, যেগুলো উত্তরাখণ্ডে আছে। ধ্যাং আমি একটু ছোট ছোট করে লিখছি। ধ্যাং, এখানে পাবো দুন্দোয়া, ধ্যাং এবং দুন্দোয়া বা দুন্দোয়ানা, যেগুলো রয়েছে উত্তরাখণ্ডে। নেক্সট এখানটাতে জানো, এখানটাতে আমরা কিন্তু চুড়িয়াঘাটকে পাবো, নেপালে। চুড়িয়াঘাট, নেপালে আমরা কাকে পাবো? চুড়িয়াঘাটকে পাবো। চুড়িয়াঘাটটা আছে কোথায়? নেপাল। নেক্সট পশ্চিমবঙ্গের দিকটা তো বলতে পারো, পশ্চিমবঙ্গের দিকটা তো আমরা এখানে শিবালিকের অল্প স্বল্প কিছু অংশ পাবো, সিঙ্গালীলা অথবা মানে যেটা আমাদের নর্থ বেঙ্গলে রয়েছে, অথবা বলতে পারো দার্জিলিং মাউন্টেন রেঞ্জ। এগুলো কার পার্ট? দার্জিলিং মাউন্টেন রেঞ্জ। এগুলো তো সব শিবালিকেরই একটা অংশ বলতে পারো। আর ওই দিকটাতে যেগুলো আমার এখানে আমি দেখাতে পারছি না তোমাদের, এই দিকটাতে কে কে রয়েছে? ডাপলা, মিরি, অ্যাবোর, মিশমি। আমি এখানটাতে একটু দেখানোর চেষ্টা করি। এই দিকটাতে তো অরুণাচল প্রদেশেরই জানো, এইখানে আছে ডাপলা, তারপর মিরি, তারপর অ্যাবোর, তারপরে মিশমি। কি বললাম? ডাপলা, মিরি, অ্যাবোর, মিশমি। ধরো আমি এটাকে 1 নম্বর দিলাম, এটা হচ্ছে 2 নম্বর, এইটা 3 নম্বর, এইটা 4 নম্বর। আমি উপরে এগুলো একটু লিখে দিচ্ছি কি এর ডেসক্রিপশনটা। 1 ফর ডাপলা, 2 ফর মিরি, মানে ডাপলার ঠিক পূর্ব দিকে আছে মিরি, এটা ডাপলা, এটা হচ্ছে মিরি। 3 ফর ডাপলা, মিরি, অ্যাবোর, 4 মানে এইটা ফর কি? মিশমি। তাহলে দেখো, একটু লক্ষ্য করো তোমরা, একদম জম্মু পাহাড় থেকে শুরু করে আপ টু, মানে এই বরাবর এসে জম্মু পাহাড় আছে, জম্মু কাশ্মীর, তারপরে ধ্যাং উত্তরাখণ্ডে রয়েছে, দুন্দোয়া উত্তরাখণ্ডে রয়েছে, চুড়িয়াঘাট শিবালিকেরই একটা পার্ট যা উত্তরাখণ্ডে অবস্থিত। তারপরে পশ্চিমবঙ্গে একটু অংশ আমরা পেয়েছি দার্জিলিং পাহাড়ের কাছটা। তারপর অরুণাচল প্রদেশে গিয়ে আমরা কাকে পেলাম? অরুণাচল প্রদেশে আমরা 4টে রেঞ্জ বা 4টে পাহাড় পেলাম। কি? ডাপলা, মিরি, অ্যাবোর, মিশমি। এই সিকোয়েন্সগুলো মনে রাখবে, কিন্তু সিকোয়েন্সগুলো গুলিয়ে ফেলো না, যে কে সব থেকে পূর্ব দিকে আছে, কে সব থেকে পশ্চিম দিকে আছে। এই সিকোয়েন্সগুলো মাস্ট তোমরা মনে রাখবে। তাহলে এই হলো শিবালিক হিমালয়, এই হচ্ছে তার এক্সটেনশন অথবা এই তার সেপারেটেড হিলগুলো। আচ্ছা, এবার দেখি এবার একটু আমরা লক্ষ্য করি, এইগুলোই কিন্তু এখানে দেওয়া আছে অবস্থানগুলো। দেখো, জম্মু পাহাড় কোথায়? জম্মু কাশ্মীরে। শিবালিক এটা হিমাচল প্রদেশ। ধ্যাং বললাম তোমাদের উত্তরাখণ্ডে। দুন্দোয়া কোথায় বললাম? উত্তরাখণ্ড। এটা চুড়িয়া হতো, একটু টাইপিং মিস্টেক আছে। চুড়িয়াঘাট কোথায়? নেপাল। সিঙ্গালীলা অথবা দার্জিলিং মাউন্টেন রেঞ্জ কোথায়? ওয়েস্ট বেঙ্গল, নর্থ বেঙ্গলের দিকটায় আছে। আমরা যাই না সান্দাকাফু ঘুরতে, যাই না সান্দাকাফু, অনেকে ট্রেকিংয়ে যায়। সান্দাকাফু কার সর্বোচ্চ শৃঙ্গ? সিঙ্গালীলা মাউন্টেন রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, এবং ওটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ। আমরা পশ্চিমবঙ্গের ভূগোলে পড়েছি না, পশ্চিমবঙ্গের সব থেকে উত্তরতম বিন্দুর নাম কি? ফালুট। ফালুট কোথায় রয়েছে? এইখানেই রয়েছে। কোথায় না এই রেঞ্জগুলোতে, অথবা এটা ওই শিবালিকেরই পার্ট বলতে পারো। ডাপলা রয়েছে কোথায়? অরুণাচল প্রদেশ। মিরি কোথায় আছে? অরুণাচল প্রদেশে। অ্যাবোর কোথায় আছে? অরুণাচল প্রদেশে। মিশমি কোথায়? অরুণাচল প্রদেশে। এই জায়গাগুলো একটু মাস্ট কিন্তু তোমরা মনে রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন হয়। কোনটা কোন স্টেটে আছে,
কোশ্চেন হয়। কোন হিলটা বা কোন মাউন্টেন রেঞ্জটা কোন হিমালয়ের পার্ট কোশ্চেন হয়। কখনো কখনো সাজাতে দিয়ে দেয় তোমাদের যে হ্যাপাজার্ডলি 4টে যে কোনো মাউন্টেন রেঞ্জ দিয়ে দিল, তোমাদেরকে বলে দিল ইস্ট থেকে মানে ইস্টের দিক থেকে ওয়েস্টের দিকে সাজাও, কিংবা ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে সাজাও। এই টাইপের ভ্যারাইটি অফ কোশ্চেন এখান থেকে হয়। পুরো ক্লাসটা যদি মন দাও তোমরা কিন্তু আশা করি করতে পারবে এগুলো। নেক্সট, এরপর একটু আমরা পরের স্লাইডটা দেখব। স্লাইডটা একটু পড়ো তোমরা, স্লাইডটা একটু পড়বে সকলেই। ওকে, কি বলা আছে? এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ক্লাসিফিকেশন অথবা অথবা বলতে পারো দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ। কাকে কাকে পাচ্ছি আমরা না? ফার্স্ট দেখো কাশ্মীর অথবা পাঞ্জাব হিমালয়কে পেয়েছি, তারপর দেখো হিমাচল হিমালয়কে পেয়েছি। এগুলো কিন্তু পূর্ব পশ্চিমে হিমালয়ের শ্রেণীবিভাগ, আমি দেখাবো তোমাদের। তারপর দেখো কুমায়ুন হিমালয়কে পেয়েছি। তারপর দেখো নেপাল হিমালয়কে পেয়েছি। তারপর দেখো সিকিম অথবা দার্জিলিং হিমালয়কে পেয়েছি। তারপর অরুণাচল অথবা আসাম হিমালয়কে পেয়েছি। এভাবে হয়তো আমরা বুঝতে পারবো না, এটা ম্যাপ দেখি আমরা। দেখো এবার আমরা একটু ক্লিয়ার বুঝতে পারবো। ফার্স্ট লক্ষ্য করো, এই হচ্ছে ইন্দাস রিভার, আমি লিখেও দিচ্ছি তোমাদের। এটাকে না, এটা হচ্ছে ইন্দাস রিভার। আচ্ছা, এটাকে না এইখানে আমরা পাবো সুটলেজ রিভারকে, সুটলেজ রিভার। আচ্ছা, তারপর আমরা কাকে পাবো না? সুটলেজের পর আমরা এখানে বলতে পারো, এখানে মাঝে একটা পাবো যমুনা রিভারকে। এখানে হয়তো দেখানো নেই, একটা মিনিট, এরকম ভাবে একটা রয়েছে, এরকম ভাবে, এটাকে যমুনা রিভার, যা গঙ্গার সাথে এলাহাবাদের নিকট মিলিত হয়েছে। এখন এলাহাবাদে কুম্ভ মেলা চলছে না, মহাকুম্ভ বলছি তো আমরা, সেই যমুনা রিভার, যেই যমুনা রিভার এলাহাবাদের নিকট গঙ্গার সাথে মিলিত হয়েছে। আর যেই এলাহাবাদের নাম কি করছে যোগী সরকার? প্রয়াগরাজ রেখে দিয়েছে বা রাখতে চলেছে। যমুনার পরে দেখো এখানে পাবো আমরা কালী রিভারকে, এটা হলো কালী রিভার। আচ্ছা, তারপর এই জায়গাটা করে জানো, এখানটা করে রয়েছে কোশি রিভার, এখানটা করে আছে কোশি রিভার। আচ্ছা, তারপর আমরা পাবো এটা হচ্ছে তিস্তা রিভার, আর এটা হলো কি দিহং অথবা ব্রহ্মপুত্র বলতে পারো। এটা দিহং, ব্রহ্মপুত্রেরই নাম হচ্ছে অরুণাচল প্রদেশে দিহং অথবা ব্রহ্মপুত্র রিভার। এবার দেখো, এবার একটা কথা বলি, এইখানে জানো, এইখানে একের দাগ দিই, এই ইন্দাস টু সুটলেজ পর্যন্ত এই জায়গাটাকে আমরা বলবো কি কাশ্মীর, কাশ্মীর অথবা পাঞ্জাব হিমালয়। এগুলো কি দৈর্ঘ্য বরাবর আমি তোমাদের শিখিয়েছিলাম না যে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিক পর্যন্ত এটা হচ্ছে হিমালয়ের দৈর্ঘ্য অথবা এটা হিমালয়ের একটা বিস্তৃতি দৈর্ঘ্য বরাবর। কিছু নদ নদী কি করলো দেখো, হিমালয়কে দৈর্ঘ্য বরাবর কিন্তু ভেঙে দিল, দৈর্ঘ্য বরাবর কতগুলো ভাগে বিভক্ত করে দিল। আর সেই বিভাগগুলোর সম্পর্কে আমরা একটু একটু করে জানতে চলেছি। তাহলে এটা হলো কাশ্মীর অথবা পাঞ্জাব হিমালয়। তারপরে দেখো দুইয়ের দাগে মানে এই পোর্শনটাতে আমরা কাকে পাবো? হিমাচল হিমালয়কে পাবো, হিমাচল হিমালয়। তিনের দাগ এই পোর্শনটাতে আমরা কাকে পাচ্ছি না? এইখানে আমরা পাবো কুমায়ুন হিমালয়কে পাবো। চারের দাগ এই পোর্শনটাতে আমরা কাকে পাবো? নেপাল হিমালয়কে পাবো। আচ্ছা, পাঁচের দাগ এই পোর্শনটাতে আমরা জানো এখানটাতে আমরা সিকিম হিমালয়কে পাবো, ছোট্ট একটু অংশ সিকিম হিমালয়। আর ছয়ের দাগ এই বিস্তৃত অংশটাকে আমরা বলবো আসাম অথবা অরুণাচল হিমালয়। তাহলে মোট এটা কোনো কোনো বই 5টা ভাগও ভাগ করে, কোনো কোনো বই 6টা ভাগও ভাগ করে, কোনোটাই ভুল নয়। তোমাদের টোটাল জায়গাটা কাভার হচ্ছে কিনা এটাই ইম্পর্টেন্ট। তাহলে দেখো কতগুলো নদ নদী কি করলো, দৈর্ঘ্য বরাবর হিমালয়কে আমার এই 6টা ভাগে ভাগ করলো। আর এই 6টা ভাগই তো তোমাদের স্লাইডে দেওয়া ছিল, এই 6টা ভাগই। এইগুলো এবার তোমাদের
একটা একটা করে আলোচনা করা। এই 6টা ভাগকে আমরা দেখতে পাচ্ছি, দেখো এ বি সি ডি ই এফ করে, যা বললাম অলরেডি তোমাদের। এবার দেখো এখানে যেটা মেনলি আমাদের পড়তে হয়, এখান থেকে কোশ্চেন হয় কিন্তু কম হতে পারে, কিন্তু এর আগের যে টপিকটা পড়ালাম ওখান থেকে বেশি কোশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে যেমন ধরো আমরা এক্সটেনশনটা দেখব, কোথা থেকে বললাম ইন্দাস টু সুটলেজ রিভার, কি কি মাউন্টেন রেঞ্জ আছে ওইগুলো একটু দেখবো, কারাকোরাম, লাদাখ, জাসকর, পীরপাঞ্জল, তারপরে দেখো জম্মু হিল ইত্যাদি ইত্যাদি রয়েছে। মাউন্টেন পিক কি কি আছে দেখো, আমি তোমাদের বলেছিলাম না, ওই জায়গাটার মধ্যে নাঙ্গা পর্বত আছে, কেটু আছে, অমরনাথ আছে ইত্যাদি। আর এখানে ভ্যালি, ভ্যালিটা একটু পড়তে হবে। ভ্যালি বলতে এগুলোকে আমরা লঙ্গিটিউডনাল ভ্যালি বলি। বিষয়টা কেমন দেখো, ধরো এরকম উপরে একটা মাউন্টেন রেঞ্জ আছে, তোমাদের আমি বললাম একটু আগে যে অনেকগুলো পর্বত, অনেকগুলো মাউন্টেন যদি পাশাপাশি অবস্থান করে তখন ওই দীর্ঘাকার ভূমিরূপটাকে আমরা কি বলবো, তখন ওই দীর্ঘাকার ভূমিরূপটাকে আমরা বলবো মাউন্টেন রেঞ্জ, অথবা বাংলায় বলবো পর্বত শ্রেণী। আবার নিচে দেখো ঠিক তারই নিচে মোটামুটিভাবে প্যারালালি এইখানে একবার একটা ধরো মাউন্টেন রেঞ্জ আছে, এটাও একটা মাউন্টেন রেঞ্জ, অলমোস্ট প্যারালাল আছে, ঠিক আছে, অলমোস্ট প্যারালাল। তাহলে ধরে নাও তর্কের খাতিরে বলছি, এই উপরের যে মাউন্টেন রেঞ্জটা, এই উপরের মাউন্টেন রেঞ্জটা হচ্ছে কি গ্রেটার হিমালয়, গ্রেটার হিমালয়। এক মিনিট। আর নিচেরটা ধরে নাও পীরপাঞ্জল, অথবা এটা লেজার হিমালয়েরই একটা পার্ট। তাহলে গ্রেটার হিমালয় আর নিচে রয়েছে পীরপাঞ্জল, তাহলে এর মধ্যের ভ্যালিটাকে আমরা বলবো কাশ্মীর উপত্যকা, কাশ্মীর ভ্যালি। এটা নিয়ে মুভিও আছে। তাহলে কাশ্মীর উপত্যকা অথবা কাশ্মীর ভ্যালি কার কার মাঝে অবস্থিত না, পীরপাঞ্জল, একটু বানানটা ভুল আছে, পীরপাঞ্জল, কেউ কেউ বলে এটা জাসকর, পীরপাঞ্জল জাসকরের মাঝে অবস্থিত, কেউ কেউ বলে পীরপাঞ্জল গ্রেটার হিমালয়ের মাঝে অবস্থিত, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল ভ্যালি ব্যাপারটা আমি তোমাদের বোঝাতে পেরেছি, যাকে লঙ্গিটিউডনাল ভ্যালি বলছি। ভ্যালি হচ্ছে কোন অংশটা, দুটো মাউন্টেন রেঞ্জের মধ্যবর্তী এই ফাঁকা অংশটা, এটা হচ্ছে ভ্যালি বলতে পারো বা উপত্যকা বলতে পারো। ঠিক এরকমই কাশ্মীর উপত্যকা দুটো পর্বতশ্রেণীর মাঝে রয়েছে। এই জায়গাটায় কোন কোন দুটো পর্বতশ্রেণী, গ্রেটার হিমালয়, পীরপাঞ্জল। ওকে, নুব্রা রয়েছে কার কার, কারাকোরাম, লাদাখ, বেতাব ভ্যালি রয়েছে পীরপাঞ্জল, জাসকর। এটা কোথায়, কাশ্মীর অথবা পাঞ্জাব হিমালয়ের পার্ট। এখানে কিছু গ্লেশিয়ার দেখো, যেমন সিয়াচেন গ্লেশিয়ার, ভারতের দীর্ঘতম গ্লেশিয়ার, কোশ্চেন এসেছে, বিয়াফো গ্লেশিয়ার, বাল্টেরা গ্লেশিয়ার ইত্যাদি ইত্যাদি। হিল স্টেশন, ওই কাশ্মীর যে অংশটা বা পাঞ্জাব হিমালয় হিল স্টেশন বলতে কাকে কাকে পাবো, লে, শ্রীনগর। পিলগ্রিমেজেস পাবো অমরনাথ, বৈষ্ণব দেবী টেম্পল ইত্যাদি। এখানে কিছু এরকম মাউন্টেন পাস পাবো, মাউন্টেন পাসগুলো তোমাদের আমি আলাদা করে পড়াবো একবার। ওকে, এরপর পরেরটাই আসি, হিমাচল হিমালয়। এটা বোঝালাম তোমাদের কোথা থেকে, সুটলেজ নদী থেকে, মানে শতদ্রু নদী থেকে যমুনা নদী পর্যন্ত। এখানে দেখো মাউন্টেন রেঞ্জ হিসাবে কাকে কাকে পাবো, ধৌলাধরকে পাবো, শিবালিককে পাবো, নাগটিব্বাকে পাবো ইত্যাদি ইত্যাদি। এখানেও গ্লেশিয়ার হিসাবে সোনাপানি, বরাশিগড়ি ইত্যাদি ইত্যাদিকে পাবো। আচ্ছা, হিল স্টেশন হিসাবে এখানে অনেকগুলো জায়গাকে পাবো, কাকে কাকে, সিমলা, মানালি, ডালহৌসি, ধর্মশালা, কুলু ইত্যাদি জায়গা। এগুলো ওই হিমালয়ের শৈল শহর বলতে পারো, এগুলো একটু দেখবে। আচ্ছা, এখানেও মাউন্টেন পাস হিসাবে আমরা রোটাং, বারালাচালা ইত্যাদি, শিবকিলা ইত্যাদি ইত্যাদি পাসকে পাবো। এগুলো একটা আলাদা টপিকে আমি পড়াবো তোমাদের পাসটা। কিন্তু জানো এইখানে আমরা কিছু ইম্পর্টেন্ট ভ্যালি পাবো। ওকে, সেগুলো তোমাদের ম্যাটেরিয়ালসে থাকবে। এবার দেখো কুমায়ুন হিমালয়, এখানে কি পাবো না, এখানের এক্সটেনশন হচ্ছে যমুনা থেকে কালী রিভার। সেম একটু এই জায়গাগুলো দেখবে, মাউন্টেন রেঞ্জ মানে ওই যমুনা থেকে কালী রিভারের মাঝে ওইটুকু পোর্শনে আমরা কাকে কাকে কোন কোন মাউন্টেন রেঞ্জ পাবো, গ্রেটার হিমালয়কে পাবো, নাগটিব্বা, মুসৌরি ইত্যাদি ইত্যাদি। মাউন্টেন পিক হিসাবে পাবো নন্দা দেবী, ত্রিশূল, বদ্রীনাথ, কেদারনাথ, এগুলো পাবো। বান্দের পুঞ্জ, যেখান থেকে যমুনার উৎপত্তি হয়েছে। গ্লেশিয়ার হিসাবে পাবো গঙ্গোত্রী, যমুনেত্রী, পিন্ডারি, সাতপান্থ ইত্যাদি।
আচ্ছা, এই হিমালয়টার আমরা হিল স্টেশন হিসাবে আমরা পাবো কাকে কাকে? মুসৌরি, নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া, বাঘেশ্বর। বাঘেশ্বর ধাম হয় না এখন টিভিতে? কি ধীরেন্দ্র কিশোর গর্গ বলে এক ব্যক্তি, ইয়াং একজন যুবক, বাঘেশ্বর ধাম অ্যারেঞ্জ করেন এবং ভবিষ্যৎবাণী বলেন, খুব ভালো বলেন উনি। যাই হোক, তাহলে ওই বাঘেশ্বর বলে একটা হিল স্টেশন আমরা পাবো কোথায়? না এইখানে পাবো, এই কুমায়ুন হিমালয়ে পাবো আমরা। আচ্ছা, নেম অফ ভ্যালি, এখানেও কিন্তু আমরা দেরাদুন উপত্যকাকে পাবো, আর ওই দেরাদুন উপত্যকাটাই ভারতের সবথেকে লংগেস্ট দুন বলতে পারো। আর নেম অফ দ্য পিলগ্রিমেজেস, এখানে কোন কোন পিলগ্রিমেজেস পাবো? এখানে দেখো গঙ্গোত্রী, মানে কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী একটা ফেমাস জায়গা, অনেক কিন্তু তীর্থযাত্রী যায় গঙ্গোত্রীতে। যমুনেত্রী, কেদারনাথ, বদ্রীনাথ যায়। তোমাদেরই দেখবে অনেক দাদু ঠাকুমা বা অনেক বয়স্ক মানুষ মানে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী, দেবপ্রয়াগ এই জায়গাগুলোতে তীর্থের উদ্দেশ্যে কিন্তু গিয়েছেন অথবা যেতে পারেন। আচ্ছা, এরপর নেক্সট দেখি পরেরটা। এগুলো সহজ জিনিস, অসুবিধা নেই। নেপাল হিমালয় বোঝালাম তোমাদের। নেপাল হিমালয় কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? প্রথমেই দেখালাম কালী থেকে কোশি নদী পর্যন্ত বিস্তৃত। ওকে। আচ্ছা, এখানে কি কি মাউন্টেন রেঞ্জ আছে? এখানে দেখো গ্রেটার হিমালয় রয়েছে, চুড়িয়াঘাট আছে, মহাভারত লেক আছে, এই মাউন্টেন রেঞ্জ রয়েছে। কি কি মাউন্টেন পিক আছে? না এখানে মাউন্ট এভারেস্ট আছে, মাকালু আছে, ধৌলাগিরি আছে, অন্নপূর্ণা আছে। আর ভ্যালি হিসাবে আমরা পাবো কাঠমান্ডু উপত্যকাকে, এখানে পাবো কাঠমান্ডু উপত্যকা বা কাঠমান্ডু ভ্যালি। নেক্সট পরেরটাই আসি, সিকিম অথবা দার্জিলিং হিমালয়, এটা কোথার পার্ট? না বলতে পারো এই অংশটা ওই আমাদেরই পশ্চিমবঙ্গের উত্তরের পার্টটা, মানে পশ্চিমবঙ্গের যে পার্বত্য অঞ্চলটা আমরা পাই, উত্তরের পার্বত্য অঞ্চল যাকে বলি পশ্চিমবঙ্গের আর কি, নর্থ বেঙ্গল এবং সিকিম এই দুটো জায়গাতে বিস্তৃত। তাহলে এক্সটেনশন দেখি, কোশি টু তিস্তা, হ্যাঁ কোশি টু তিস্তা রিভার বিস্তৃত। মাউন্টেন রেঞ্জ হিসাবে এখানে দেখো গ্রেটার হিমালয়কেতে অবশ্যই পাবো আমরা, এছাড়াও সিঙ্গলীলা, দার্জিলিং রেঞ্জ এদেরকে পাবো আমরা ওই জায়গাটাতে। আচ্ছা, মাউন্টেন পিক হিসাবে আমরা এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে পাচ্ছি, সান্দাকফুকে পাচ্ছি, আর কাকে? না টাইগার হিলকে পাচ্ছি। না এই জায়গাটা তোমাদের অলরেডি কিন্তু বলেছি, এই জায়গাটা অলরেডি আমরা ডিসকাস করেছি। এক মিনিট জাস্ট, এই যে এই জায়গাটা, এই অংশটা জাস্ট এই হচ্ছে কোশি নদী আর এই তিস্তা নদী, এই জায়গাটাতেই কিন্তু আমরা কাকে কাকে পাবো? না এই জায়গাটাতেই আমরা কাঞ্চনজঙ্ঘাকে পাবো। একটু দেখে নাও প্রত্যেকেই, এখানে আমরা কাঞ্চনজঙ্ঘাকে পাবো। এখানটাতে আমরা কিন্তু ওই যে বললাম না তোমাদের সান্দাকফু, ফালুট এই রেঞ্জগুলোকে পাবো। ঠিক আছে। আচ্ছা, এবার দেখি আমরা, এক মিনিট। তাহলে কাকে কাকে পেলাম? কাঞ্চনজঙ্ঘাকে পেলাম, সান্দাকফুকে পেলাম, আর টাইগার হিলকে পেলাম। ভ্যালি, এখানে চুম্বি ভ্যালিকে পাবো, ওই অনেকটা বলতে পারো ভুটান সিকিমের মাঝে বলতে পারো চুম্বি ভ্যালিকে পাবো। গ্লেশিয়ার হিসাবে কাকে কাকে পাবো? জেমু গ্লেশিয়ার আর একটা তালুং গ্লেশিয়ারকে পাবো। ওই জায়গাটাতে মানে সিকিম হিমালয়ে এরকম দুটো ইম্পর্টেন্ট হিমবাহ রয়েছে, কে কে? একটা হচ্ছে জেমু আর একটা হচ্ছে তালুং। হিল স্টেশন হিসাবে আমরা গ্যাংটককে পাবো, দার্জিলিংকে পাবো, কার্শিয়াংকে পাবো, পেলিংকে পাবো ইত্যাদি। মাউন্টেন পাস, সিকিম হিমালয়ে আমরা নাথুলাকে পাবো, নাথুলা মাউন্টেন পাস, একে অ্যানসেন্ট সিল্ক রুট বলা হয়। প্রাচীনকালে ভারত আর চীনের মধ্যে বাণিজ্য হতো এই পাস দিয়েই কিন্তু পড়াবো আমি। মাউন্টেন পাস আমি নেক্সট ক্লাসে তোমাদের ডিটেলসে পড়াবো, সমস্ত মানে ইম্পর্টেন্ট মাউন্টেন পাস ভারতে যা যা রয়েছে সব এগুলো আলোচনা করব। নাথুলা ছাড়াও আমরা জেলেপলাকে পাবো, জানো জেলেপলা, একটু স্পেলিং মিস্টেক আছে, বক্সাকে পাবো ইত্যাদি ইত্যাদি। এই জায়গাগুলোতে একটু মানে ইনফরমেটিভ জায়গা, এই জায়গাগুলো একটু দেখবে তোমরা বাড়িতে, আশা করি পড়া হয়ে যাবে তোমাদের। আর অরুণাচল হিমালয় অথবা আসাম হিমালয়, যা আমি তোমাদের দেখিয়েছি কোথা থেকে কোথা পর্যন্ত, না যেটা দেখালাম তোমাদের, এই যে দেখো ম্যাপটা দেখো, এটা একটু ভালো করে দেখবে, যেটা দেখিয়েছি এই দেখো তিস্তা নদী, আর এই হচ্ছে যেটাকে দিহাং অথবা ব্রহ্মপুত্র নদ বলছি। তাহলে তিস্তা থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত বিস্তৃত হচ্ছে কি না এই জায়গাটাতে আসাম অথবা অরুণাচল হিমালয় রয়েছে। ওকে,
তাহলে এই জায়গাটাতে আমরা তিস্তা টু ব্রহ্মপুত্র রিভার পেলাম। মাউন্টেন রেঞ্জ, এখানে আমরা গ্রেটার হিমালয়কে পাবো, ডাপলা পাবো, মিরি পাবো, অ্যাবোর পাবো, মিসমি পাবো। তোমাদেরকে বুঝিয়েছিলাম আমি যে ডাপলা, মিরি, অ্যাবোর, মিসমি এই চারটে মানে পাহাড় অথবা ছোট ছোট পর্বতশ্রেণী যেগুলো শিবালিকের পার্ট, শিবালিক হিমালয়ের কোথায় আছে বলেছিলাম? অরুণাচল প্রদেশে বলেছিলাম না? আর এখন তো আমরা অরুণাচল হিমালয়ই পড়ছি, তাহলে নিশ্চয়ই ওই পর্বতশ্রেণীগুলোকে আমরা পাবো এই পার্টটাতে। আচ্ছা, আর কি? মাউন্টেন পিক, এখানে ইম্পর্টেন্ট মাউন্টেন পিক হিসাবে আমরা নামচা বারোয়াকে পাবো। আর যেই নামচা বারোয়া বলতে পারো গ্রেটার হিমালয় অথবা হিমাদ্রি হিমালয়ের একদম পূর্ব দিকের লাস্ট সীমানা, মানে পূর্ব দিকে নামচা বারোয়াতে এসেই হিমাদ্রি হিমালয়টা শেষ হয়েছে। নেক্সট মাউন্টেন পাস হিসাবে এখানে বোমডিলাকে পাবো, দিহাং পাবো, দিফু পাসকে পাবো। আচ্ছা, মোটামুটি এইগুলোই পাবো। তাহলে এই হচ্ছে তোমাদের বলতে পারো ইস্ট ওয়েস্ট ক্লাসিফিকেশন অফ হিমালয়, অথবা বলতে পারো হিমালয়ের দৈর্ঘ্য বরাবর, মানে লঙ্গিটিউডনাল ক্লাসিফিকেশন বলতে পারো। আমরা এটা শেষ করলাম। এই জায়গাগুলো তোমরা মানে দেখবে, আর তোমাদের এখান থেকে আমরা ম্যাটেরিয়ালস প্রোভাইড করে দেব, মানে আজকেই হয়তো করা হবে। তাহলে এই জায়গাগুলো পড়বে এবং ম্যাপগুলো অবশ্যই তোমরা ভালো করে স্টাডি করবে, ম্যাপগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা পূর্বাঞ্চল হিমালয় এবং মাউন্টেন পাসগুলো ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।